রথতলাটা ওর চাবি নিয়ে তোমার সাইকেলটা সব রথতলা কারণ সাইকেল তো তোমাদেরই তিনটা বুঝলে রথতলা আচ্ছা, সবাই আগে আমরা একটু পরিচিত হয়ে যাই। আসলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা প্রফেশনাল লেভেলের কোর্স করতে আছি, সেই পরিমাণ মেন্টালিটি নিয়ে আসতে হবে ফার্স্ট। আমি কি জানি বা জানি না সেটা পরের ব্যাপার, আমি কিচ্ছু জানি না, এবার আমরা কেউ কিচ্ছু জানি না, কিন্তু আমরা জিরো থেকে শুরু করবো। যদিও বা কিছু জানি, বেসিক কম্পিউটার হোক, সেটা কম্পিউটার কনফিগারেশন বা আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আমরা কিন্তু এরকম গল্প অনেক শুনতেছি। যেমন আমাদের বর্তমান সময়ে সব থেকে টপ লেভেলের জব হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা কিন্তু অনেক মুক্ত পেশা, ইভেন এখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সেটা কিন্তু সম্ভব। তারা আমাদের মতো মানুষ, আর তারা ইনকাম করে। কিন্তু এখানে প্রথম কথা হচ্ছে, মানুষকে শিখতে গেলে প্রথমত ইনকাম চিন্তা করা যাবে, আগে আপনাকে শিখতে হবে। শেখার পর আপনি এই দেখেন আচ্ছা তুমি যাও প্রশ্ন করছি। এখন প্রথম কথা দেখেন, আমরা প্রথমত কি করব, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু এল ই এ আর এন, লার্ন। লার্ন মানে কি? শেখা। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? আর্ন, তাই তো? তাহলে আগে আমাকে শিখতে হবে, তারপর আমি ইনকাম করতে পারবো। একটা জিনিস ধরেন, আমরা যখন ফর্মাল কোনো চাকরির জন্য ট্রাই করি, তার আগে আমাকে কিন্তু 25 ইয়ার্স পড়াশোনা করতে হয়েছে। অর্থাৎ জিরো থেকে শুরু করে 5, 10, তারপর 12, তারপর অনার্স, তারপর মাস্টার্স। তারপর কিন্তু আমি একটা জবের জন্য ট্রাই করতে পারি, বা মিড লেভেল আসতেও হয়, আপনার ইন্টার করলেও হয় কোনো সময়। সেক্ষেত্রে আপনার স্যালারি হয় সর্বোচ্চ মনে করেন 8,000 টাকা, 8 থেকে 10,000। কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, এটা শুধু কিন্তু গ্লোবালি, মানে বাংলাদেশের মধ্যেই কিন্তু থাকলো। এই চাকরিটাতে ট্রাই করতেছি কোথায়? আমরা তো চাকরিগুলোতে পরীক্ষা দিই, এখানে কিন্তু বিদেশি লোক পরীক্ষা দেয় না, শুধু আমরাই পরীক্ষা দিই। তারপর আমি কিন্তু সেখানে লেখাপড়া করার পর আবার চাকরির জন্য মিনিমাম 1 থেকে 2 বছর কি আছে পড়ালেখা করতে, এক্সট্রা পড়া করতে। তারপর আমি চাকরিতে ট্রাই করি, অথবা দেখা যায় যে উপজেলা যদি কারো ভালো অ্যাম্বিশন থাকে, সেক্ষেত্রে ভালো কোনো চাকরির জন্য ট্রাই করে। আর অন্যথায় ম্যাক্সিমাম লোকের স্বপ্ন নৎসাৎ হয়ে যায়। কারণ হচ্ছে আমি তো ওই পরিমাণ সাপোর্ট আমার ফ্যামিলি আমাকে দিতে পারে না। আমি যদি অনার্স করতে যাই বা মাস্টার্স শেষ করব, আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের আমার জন্য ওয়েট করবে না। কারণ পারিপার্শ্বিক অবস্থা এমন যে অমুকের ছেলে অমুকের মেয়ে জব করতেছে, তুমি করো না কেন? আমাদের সমাজ ব্যবস্থা এমন। আর বেকার হওয়া সব থেকে খারাপ কাজ, বেকার হওয়া সব থেকে খারাপ কাজ। বেকার হচ্ছে বর্তমান জাতির জন্য বোঝা স্বরূপ। এখন আপনি আমি কিভাবে স্বাবলম্বী হব সেটা আমাকে চিন্তা করতে হবে। স্বাবলম্বী হওয়ার জন্য ওয়ে আছে। প্রথম কথা হচ্ছে আমরা অনলাইন থেকে ইনকাম করব। এখানে একটা জিনিস দেখতেছি আমরা, দেখা যায় এদিকে লেখা আছে গুগল অ্যাডসেন্স। এখানে দেখতেছেন কি এস্টিমেটেড আর্নিং, ঠিক আছে? এস্টিমেটেড আর্নিং টুডে কত, মানে আজকে, গতকালের থেকে আজকে কত বেশি ইনকাম করছে সেটা দেখাচ্ছে। স্টার এটা ছিল, +7 এটা ছিল এই মাসের, আজকে 6 তারিখ, 7 তারিখ আছে, এই 7 তারিখে কত ইনকাম করছি আর গত মাসের ব্যালেন্স কত ছিল। তারপর দেখেন এখানে আমার পেজ ভিউ দেখাচ্ছে, এটা পরে আসতেছে। তো এইখানে আমি একটা কিন্তু ইনকাম করতেছি। আজকে আপনি সহজে ইনকামটা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ইনকামটার পিছনে আমার কিন্তু অনেক সাধনা করতে হয়েছে, তারপর ইনকাম হচ্ছে। আর আমাদের আজকের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কোর্সের নাম কি? ডিজিটাল মার্কেটিং। আমাদের ফার্স্ট শিখতে হবে মার্কেটিং বলতে কি বুঝি। আমরা ম্যানুয়ালি মার্কেটিং বলতে বুঝি কোনটা, যে সেলস রিপ্রেজেন্টেটিভ। আমরা যখন কোনো প্রাণ আরএফএল হোক, রাস্তাঘাট দেখলে সবাই দেখে, প্রত্যেকদিন দেখবেন কিছু কিছু লোক ব্যতিক্রম পোশাক পরে, অর্থাৎ একটা শার্ট পরবে, যে কোনো এক কালার ইউনিফর্ম টাইপের পরবে, কিন্তু তিনি দেখবেন যে একটা খাতা, একটা কলম আর একটা সাইকেল, আর দেখা গেল কিছু নমুনা নিয়ে আসে। অর্থাৎ আমাদের এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্ট নিয়ে কাজ করি। তখন কি করে, প্রত্যেক দোকানে দোকানে যায়, যায় কি
যায়, কিন্তু প্রত্যেক দোকানে দোকানে যায়, কথা বলতে হবে ভাই, সবাই একটু কথা বলুন, জনতা আমার সাথে ফ্রি হইতে হবে, বুঝছেন? আমি ভুল বললেও কোনো অপশন নাই যে আমি তাকে কিছু বলবো, কিন্তু বলার অভ্যাসটা করতে হবে। এখন দেখেন এই লোককে বলা হচ্ছে এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কি বিক্রয় প্রতিনিধি। এটা বাংলা আছে বিক্রয় প্রতিনিধি। এখন আমি যে মার্কেটিং শিখবো, আমি কি ওইভাবে মার্কেটিং করবো নাকি অন্যভাবে করবো? তো আমাদের মার্কেটিং এর নাম আছে ডিজিটাল মার্কেটিং। আমি কারো কাছে যাব না, কাউকে কিছু বলবো না, কিন্তু আমি নিজের পণ্যকে কিভাবে জিরো থেকে মিলিয়ন এবং বিলিয়ন পিপলের কাছে পৌঁছাবো সেই টেকনিক আমাকে জানতে হবে। যেমন একটা জিনিস ধরেন, আমরা কিভাবে দেখি নতুন কোনো পণ্য কিভাবে দেখি, মনে করেন যে মেয়েদের কোনো একটা ক্রিম বের হয়েছে, তাহলে এটা প্রথমত টিভিতে হয় অ্যাড দেখি, আমরা তো অভ্যস্তই ভাবে হয় টিভিতে দেখবেন, মানে টিভি চলছে খবর, তো সাইডে একটা বারবার আসতেছে, নিচে হোক বা যে কোনো একটা বিরক্ত করতেছে, অ্যাড দেখলাম, তারপর পোস্টার, অথবা রাস্তায় কোনো পোস্টার বা লিফলেট দেখতেছি, অথবা কি করতেছে মেয়ে মানুষ নিয়ে শোডাউন হয়, অর্থাৎ এই পরে নতুন আসছে যে কোনো কলেজ যেখানে মেয়ে মানুষের গ্যাঞ্জাম হয়, সেই পরিমাণ প্লেসে একটা মেয়ে বা একটা ছেলে দাঁড় হয়, অর্থাৎ 50 টাকার জিনিস আপনাকে 10 টাকায় দিচ্ছে, শুধুমাত্র ওই দিনের জন্য। এভেলেবল কি অল টাইম থাকে? এটা থাকে না, প্রচার করার খাতিরে করতেছে। কিন্তু এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। এটা কি অ্যানালগ মার্কেটিং, এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। বাট আমরা করব কি ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আমরা করব কি অভিনব কায়দায়, নতুন পদ্ধতিতে, নতুন ভাবে কিভাবে মার্কেটিং করব। এখন আপনি বলতে পারেন ভাই পণ্য আবার কি হতে পারে? এখন পণ্য যে কোনো কিছু হতে পারে, হতে পারে যে ভাই আমি একটা ফেসবুকে পেজ খুলে, ফেসবুক পেজ খুলে আমি ইনকাম করব, সম্ভব। তারপর যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করব, এটাও সম্ভব। আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেখান থেকে ইনকাম করব, এইটাও সম্ভব। সবই সম্ভব, কিন্তু এই সম্ভবটা ওই লেভেল পর্যন্ত নিয়ে আসতে আপনাকে কিছু প্রসেস ফলো করতে হবে, অর্থাৎ কিছু কাজ করতে হবে। যেমন আমরা যদি বলি ডিজিটাল মার্কেটিং এইটা শিখবো, তাহলে এটা শিখতে গেলে আমাকে অনেক কিছু জিনিস শিখতে হবে। আমার প্রথমে চিন্তা করতে হবে আমি মার্কেটিংটা কিভাবে করব আর কোথায় করব। প্রথমত থাকবে আমার একটা টার্গেট, থাকবে একটা টার্গেট, অর্থাৎ আমার এই পণ্যটা আমি পার ডে 100টা পিস সেল দিব, ঠিক আছে? 100টা পিস সেল দিব, এটা হচ্ছে টার্গেট। এখন এই টার্গেট পূরণের জন্য তাহলে আগে উৎপাদন বাড়াইতে হবে। মনে করেন টার্গেট আপনার পূরণ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে উৎপাদন আপনাকে দিতে পারতেছে না, তখন কি সেই পণ্যের চাহিদা পূরণ হবে? হবে না, কারণ দেখা যাবে মার্কেটের ড্যাম হয়ে যাবে, অর্থাৎ পণ্যের চাহিদা আছে। এখন উৎপাদন আপনাকে বৃদ্ধি করতে হবে। উৎপাদন বৃদ্ধি করতে গেলে কি হবে? আপনার কাজের গতি বাড়াতে হবে। দেখেন বিষয়টা কোন দিক থেকে কোন দিকে আসছে, তাহলে কাজের গতি বাড়াইতে হবে। যদি আপনি কাজের গতি বাড়িয়ে দেন, তাহলে আপনাকে কি হতে হবে? দক্ষ হতে হবে। প্রথম একটা মানুষ প্রথম দিন যখন কোনো কাজ করবে, তার কাজের পারফরম্যান্স অনেক কম থাকবে, যেটাকে আমরা দক্ষতা বলি, অর্থাৎ প্রফিসিয়েন্সি, CIENCY। আরেকটা কথা বলি, কোনো কথা না বুঝলে সঙ্গে সঙ্গে বলবেন, কারণ পরের দিন দেখবেন যে ওটা অধোয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখন যদি আমার এই প্রফিসিয়েন্সি থাকে, দেন কিন্তু আমার কাজের গতি বাড়বে, আর কাজের গতি যখন বাড়বে তখন উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আমার টার্গেট কিন্তু আমি ফিল আপ করতে পারবো। এখন আমার টার্গেট যখন ফিল হবে তখন কিন্তু কি হবে? চাহিদা বাড়বে। অর্থাৎ একটা জিনিস যদি আপনি 100টা লোকের কাছে পৌঁছাইতে পারেন, সেখান থেকে কিন্তু 10টা লোক কেনা স্বাভাবিক, তাই কি না? আমার 100টা জিনিস তো কিনতে হবে না, 10 জন কিনলে আমি স্যাটিসফাই। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আপনাকে এই যে লোকগুলো আমার কাছে প্রোডাক্ট কিনতেছে, তারা সেকেন্ড টাইম আমার কাছে প্রোডাক্ট কিনবে কিনা। আমি আজকে তাকে 100 টাকার জিনিস 10 টাকায় দিলাম, তাকে যদি প্রতারিত করি, সে কিন্তু সেকেন্ড টাইম আর আপনার কোনো প্রোডাক্ট কিনবে না, নিজেও কিনবে না, অন্য 10 জনকে কিনতেও দিবে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে কি, তাহলে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা ইনশিওর করতে হবে, আমার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতে হবে। আর যখন কোয়ালিটি ইনশিওর করতে হবে, তাহলে আপনার
প্রোডাক্টের কোয়ালিটি মানে গুণগত মানটা ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে, প্রসেস মোতাবেক কাজ করতে হবে। এখন আমরা যখন প্রফিসিয়েন্সিতে আসবো তাহলে আমার কাজের দক্ষতা বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, কাজের গতি বাড়বে, কাজের গতি বাড়লে উৎপাদন বাড়বে, আর উৎপাদন যখন বাড়বে তখন আমার টার্গেট ফিল আপ হবে। টার্গেট যখন আপনি ফিল আপ করতে পারবেন তখন দেখবেন কি আপনার সেল বাড়বে, অর্থাৎ জিনিসটাকে আপনি জেনারেট করতে পারতেছেন, তখন আপনার সেল বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর এই সেল যখন বৃদ্ধি পাবে তখন কোম্পানির আওতায় যে লোকগুলো কাজ করে তখন কি কোম্পানি আপনার প্রতি কোম্পানি তো আপনাকে 10 টাকা দিবে, যদি আপনি তাকে 20 টাকা ইনকাম করে দেবেন তখন সে আপনাকে 10 টাকা দিতে কোনো আপত্তি করবে না। সে দেখবে যারা ওই লোক আমার জন্য কাজ করতেছে, যার বিনিময়ে সে কিন্তু 20 টাকা ইনকাম করবে, 10 টাকা আপনাকে কিন্তু 10 টাকা কোম্পানি নিজে নেবে। এখন এটা যখন আপনি করবেন, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা সেটাই বলেছি, আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যে মার্কেটিং দেখি সেই পদ্ধতিতে আমরা মার্কেটিং করব না, আমরা ঘরে বসে কোন একটা মাধ্যম ইউজ করব, অর্থাৎ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এটা কিন্তু নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জাল চিনি তো, জাল অর্থাৎ গ্রামে গেলে মাছ যেটা দিয়ে ধরা হয়, তাহলে একটা জাল মনে করেন যে এমন থাকে, এমন তো বা যে কোনো ডিসটেন্স ধরে। এখন এই নেটওয়ার্কে এই কোন একটা মাছ ধরা পড়লে কিন্তু এখানে একটা বিন্দু থাকে, কেন্দ্র বিন্দু, মাছটা কিন্তু শেষ সময় কি এই পর্যন্ত আসে, অর্থাৎ যিনি এটা প্রসেস করতেছে বা যিনি নিয়ন্ত্রণ করতেছে উনি কিন্তু মাছটা যেখানে আটক হোক না কেন কিন্তু তার কাছে আসবে। তো নেটওয়ার্কটা হচ্ছে এরকম। সোশ্যাল নেটওয়ার্ক বলতে বুঝছি আমরা সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া বলতে আমরা সবার আগে চিনি ফেসবুক, তারপর টুইটার, আচ্ছা পরে আসতেছি, টুইটার, লিঙ্কডইন, তারপর আসতেছি ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, তারপর ইমেইল, তারপর ইউটিউব। তারপর এইরকম আপনার 14 প্লাস সোশ্যাল মিডিয়া আছে। তারপর আপনার পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট, তারপরে গুগল মাই বিজনেস, এরকম 14টা আমরা ধরবো, 14টা সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায়। এখন সোশ্যাল নেটওয়ার্ক থেকে তার মধ্যে ফেসবুক যখন আমরা চালাই, এইখানে শুধু কিন্তু আমাদের যে ফ্রেন্ড গুলো হয় লোকাল এরিয়া রিলেটেড, অর্থাৎ অমুকের সাথে আমার বন্ধুত্ব আছে, অমুকের বন্ধু যারা তারাই আমাদের শো করে, পাবলিক কোনো অর্থাৎ একটা জিনিস লোকাল শো করবে এটা শো করে না। কিন্তু যখন আপনি টুইটারে যাবেন এখানে সব থেকে সেলিব্রিটিরা থাকে। সেলিব্রিটি বলতে বুঝি অর্থাৎ আমাদের সমাজে প্রতিষ্ঠিত লোক যারা, সেটা হতে পারে সিনেমা জগতের বা প্রতিষ্ঠিত কোনো জগতের, মধ্যবিত্ত উচ্চবিত্ত সেই টাইপের। এবং এই যে এই নেটওয়ার্কে আমার প্রোডাক্টটা এইখানে কিন্তু কাস্টমারটা এখানে, কাস্টমারটা এখানে, সে মনে করেন পৌর বাজারে আসছে কিন্তু আপনার দোকানটা কিন্তু এই জায়গায়, মার্কেটের প্রথমে আরো অনেক দোকান আছে কিন্তু আপনি এখানে আছেন, এতগুলা দোকান পার হয়ে হয়ে হাঁটিয়ে পাবা করে আপনার কাছে যাবে, যাওয়ার পিছনে আপনার কিছু কারণ থাকতে হবে। মনে করেন আপনি নারকেল বিক্রি করেন, সামনেও নারকেলের দোকান অনেক আছে, ঠিক আছে, এই লোকটা এই প্রোডাক্ট এইখানে না নিয়ে আপনার এখানে কেন যাবে এটা আপনাকে চিন্তা করতে হবে। নারকেল আপনারটাও যেমন ওনারটাও তেমন, কিন্তু এখানে আপনি একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার এই নারকেলটা এইখান থেকে ইনি যে ঢুকলো মার্কেটে, এখানে তো লোক অবশ্যই ডাক দিবে কিনা, যে কোনো মাধ্যমে হোক তারা যে কোনো পন্থা ইউজ করে এই লোকটা কিন্তু আটকানোর চেষ্টা করবে। কিন্তু এই লোকটা যদি আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকে যে আমি ভালো জিনিস কিনবো, তাহলে উনি কিন্তু কি করবে, জিনিস যাচাই করবে যে এইখানে ডাকতেছে এখানে কি আছে আর অমুকের দোকানে কি আছে। এটা হলো আমাদের ম্যানুয়াল বাজার চিহ্ন। সবার শেষে যার দোকান তার সেল কম, এটা সবাই জানে। না ভিতরে দোকান মানুষ কিন্তু শৌখিন, হাঁটতে চায় না, প্রথমে নামলো এখানে ফলমূল দোকান, এখানে ফল কিনলো, আবার রিক্সা উঠে চলে গেল। কিন্তু এখানে রিক্সা রাখি, এখানে আসবে,
আবার এখান থেকে ব্যাক এখানে যাবে, এত সময় মানুষের নাই। মানুষ অনেক স্মার্ট চিন্তা করে এখন। তাহলে এটা হলো অ্যানালগ মার্কেটিং সিস্টেম থেকে বাজারে। এটা অ্যানালগ বাজারে সবার শেষের দোকান সেল কম, সবার প্রথমে দোকান সেল বেশি। কিন্তু ইন্টারনেট দুনিয়ায় এমনটা নয়। ইন্টারনেট দুনিয়ায় এমনটা নয়। ইন্টারনেট দুনিয়ায় আপনি যেখানেই থাকেন না কেন, ইন্টারনেট দুনিয়ায় এমনটা আপনি যেখানেই থাকেন, যে প্রান্তেই থাকেন, আপনার দোকানের লোকেশন কোনো ব্যাপার না। আপনি যেখানেই থাকেন, শুধুমাত্র আপনাকে আপনার যে পণ্য বা প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টের একটা কোয়ালিটি থাকতে হবে। 8-10 জনের থেকে আপনার ভিতর কোন কোয়ালিটি আছে, একই জিনিস, একই গুণগত মান, একই দাম, তা সত্ত্বেও আপনারটা মানুষ কিনবে না। এক্সট্রা কিছু আপনাকে এখানে ফিচার্স বা কোনো গুণগত মান অ্যাড করতে হবে। একই দামে একই পণ্য, কিন্তু স্পেশাল কোনো সুবিধা দিতে হবে। এবং সেটা হতে পারে যে ভাই আপনি ডিসকাউন্ট দিলেন, মনে করেন যে আজকে যেমন 7ই মার্চ ছিল, এই উপলক্ষে আপনি আমাকে 7% ডিসকাউন্ট দিয়েছেন। এখন এই লোক এর প্রোডাক্ট আছে, এই কিন্তু কোনো ডিসকাউন্ট দেয়নি, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি। মানে এখানে 100 টাকায় আর এখানে 93 টাকা, মানুষ কিন্তু সম্ভবত এটা দিয়ে আসবে। কিন্তু এটা কিভাবে আসবে? মানুষ কিন্তু কোনো হাঁটবে না, কোনো রিক্সা ভাড়াও ব্যয় করবে না, শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম ইউজ করবে। সেটা হতে পারে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট। মনে করেন এখানে ইউটিউবে ধরেন, হতে পারে ইউটিউব, তারপর গুগল মাই বিজনেস, তারপর G++ আছে না, সবার ফোনেই এখন G++ এটা আছে। তাহলে এখন আমি যদি ফেসবুক একটা পোস্ট করতে যাই, তাহলে আমাকে পোস্ট করা সম্বন্ধে ওই জিনিসটার ডিটেইলস বিষয় আমাকে উপস্থাপন করতে হবে। কারণ আমি তো দোকানটা অনলাইনে দিয়েছি, সেখানে প্রোডাক্ট দেখার কোনো চান্স নাই। আমাকে মানুষ কি করবে? আমার প্রোডাক্টের ক্যাটাগরি দেখবে। প্রোডাক্টের ক্যাটাগরি আপনি চাইলে সর্বোচ্চ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইমেজ দিতে পারেন। একটা ফোন বিক্রি করবেন, ফোনের ইমেজ দিলেন কয়েকটা, কিন্তু বাস্তবে দেখা অনলাইনে তফাৎ আছে না? তাহলে আপনাকে কি করতে হবে? এই ফোনের যাবতীয় ডিটেইলস লিখতে হবে। কিভাবে লিখবেন? আপনাকে একটা রুলস ফলো করতে হবে। অর্থাৎ প্রথমত মনে করেন ফোনের ছবি দিলেন, ফোনের ছবিটা দিলেন 2 দিক থেকে বা 3 দিক থেকে যেভাবে দেন। তারপর আপনি লিখবেন ফিচার্স, যেভাবে ফোনগুলো থাকে ফিচার্স লিখলেন, তারপর ডিসপ্লে, তারপর র‍্যাম, তারপর রোম, এভাবে লিখলেন। লেখার পর আপনার বললেন না টার্গেট ফিক্স করতে হবে যে আমি এটা আমার ফোন, এই ফোনের প্রাইস হচ্ছে 25,000 টাকা। এখন এই ফোনের অ্যাডটা যদি আমি একটা স্টুডেন্টের কাছে পৌঁছাই, যে শুধুমাত্র ক্লাস 10 এ পড়ে, তার কি এই ফোনটা কেনার সামর্থ্য আছে? তাহলে তার কাছে আমার অ্যাডটা পৌঁছানো যথার্থ না। আমাকে আমার চিন্তা করতে হবে আমার ক্লায়েন্ট কারা। আমি যেই প্রোডাক্টটা সেল করব, প্রোডাক্ট উৎপাদনের আগে আপনার ক্লায়েন্ট চিন্তা করতে হবে, এই প্রোডাক্টটা কার কাছে গেলে আমি সেল দিতে পারবো। তাহলে আমাকে সেই পরিমাণ ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে। এখন যখন আপনি এটা চিন্তা করবেন, এখন ক্লাস 10 এর বাচ্চা যখন দিবেন, সে কিন্তু আবেগতাড়িত, ঠিক আছে? সে সর্বোচ্চ আবেগ দেখাইতে পারে, ভাই আমি নিতাম, ভাই আমার টাকা হইলে নিতাম, অমুক, যেমন কজ দেখাইতে পারে। বা যার কিন্তু টাকা থাকবে, সে আপনাকে বলবে ভাই এটার প্রাইস কত রাখতে পারবেন লাস্ট, এমন একটা সাহস করে কথা বলবে। কিন্তু ওই ক্লাস 10 এর বাচ্চাটা 25,000 টাকা দিয়ে কিন্তু ফোন কেনা তার সামর্থ্য। তাহলে আমাকে ওই কাস্টমারের কাছে যাওয়ার দরকার নেই। আমার তাহলে চিন্তা করতে হবে এই ফোনটা কিনতে পারে যারা কলেজে পড়ে, সেটা হতে পারে অনার্স অথবা মাস্টার্স অথবা ডিপ্লোমা লাইন, যে কোনো, ইভেন সেটা ইউনিভার্সিটিও হতে পারে। এই 4 জনের মধ্যে কিন্তু এই ফোনটা কেনা কোয়ালিটি রাখে। এই 25,000 টাকার ফোনটা তারা কিনবে এখানে কিনতে। কিন্তু এই ফোন যদি মার্কেটে হয় 30,000 টাকা, এবং আপনি দেন 25,000, তাহলে মনে করেন যে এখন সে করবে দাম কম্পেয়ার করবে না? অবশ্যই কম্পেয়ার করবে, কারণ আপনি এই সেটটা 6 মান্থ প্লাস ইউজ হয়েছে আর এটা ইনটেক। তাহলে আপনার কাস্টমার কোথায় যাবে? স্বভাবত ইনটেকই যাবে, কারণ আমি যদি পুরাতন 25 যে জিনিস 6 মাস ইউজ, নতুনই কিনবো আমি, ঠিক আছে কথা? এখন এই জন্য আপনাকে সেল জেনারেট করতে গেলে ভাবতে হবে যে প্রোডাক্টটা আমি যে দিচ্ছি মার্কেট প্রাইসটা চিন্তা করতে হবে।
আমি যেই প্রোডাক্ট দিচ্ছি 25,000 টাকা, মার্কেটেই দাম 30,000 টাকা, তাহলে তো ক্লায়েন্ট আপনার বলবে ভাই দরকার নেই, আমি নতুনটাই কিনবো, প্রয়োজনে আমি 10 দিন পরেই কোনটা কিনবো, কিন্তু আমি নতুনটাই কিনবো। এখন এই জন্য আপনি যখন কোনো পণ্য তৈরি করবেন, আপনাকে ফার্স্ট চিন্তা করতে হবে আমার ভিজিটর কার বা আমার ক্লায়েন্ট কার, আমার ক্লায়েন্ট কার, এই প্রোডাক্টটা নিবে কার। তাহলে আমাকে সেই লেভেল পরিমাণ মার্কেটিং করতে হবে, আমি এই প্রোডাক্টটা এই মনে করেন যে 18 প্লাস লোকের কাছে পৌঁছাবে, অর্থাৎ যাদের বয়স 18 এর উপর হবে তাদের কাছে আমি প্রোডাক্টটা পৌঁছাবো। এখন কিভাবে সেটা আমি করবো সেটা পরের ব্যাপার, ওটা আমরা পরে শিখবো, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমি প্রোডাক্টটা সেল করব, প্রোডাক্টটা কার কাছে নিয়ে যাব, আসলে কিভাবে যাব সেটা পরে, কিন্তু আমার মাধ্যমটা হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সেটা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া হতে পারে। এখন আমার যখন প্রোডাক্ট থাকলো, এই মানে আমার প্রোডাক্ট, এখন প্রোডাক্টটা আমি জানাইতে হবে, আপনার প্রোডাক্ট আছে আমি তো জানি না, আমাকে জানাইতে হবে। যখন জানাবেন তাহলে আপনাকে কি করতে হবে, কোনো একটা অফার ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল কোনো একটা অফার, যে এটার শুভ উদ্বোধন উপলক্ষে মনে করেন 50% ডিসকাউন্ট, তাহলে কি এটা ব্যতিক্রম চিন্তা, 8-10টা দোকান আছে, আর দোকানটা ওভারটেক করে আপনার দোকানে যাওয়ার পিউরিটি আছে, কারণ আপনি কিন্তু 50% ডিসকাউন্ট দিচ্ছেন, প্রোডাক্ট যাই হোক, অন্যান্য প্রোডাক্ট যা আছে ডিসকাউন্ট, তাহলে এটা অফার ক্রিয়েট করলেন, কি মানুষকে আকৃষ্ট করলেন। কিন্তু এই যে অফারটা দিলেন না, খারাপ জিনিস দিয়ে আবার অফারটা দেওয়া যাবে না, তাহলে ওইবারই শেষ। কাস্টমার ওইবার আসবে জিনিস কেনার পর যদি মনে করে যে না আমার এই জিনিস খারাপ, তাহলে কিন্তু মানুষের সেকেন্ড টাইম আপনার এখানে আসবে না। এখন এখান থেকে এটা দিবে, সেটা হচ্ছে রিভিউ, এটা হচ্ছে রিভিউ। আপনি যে অনলাইনে যে পেজ থেকে যে প্রোডাক্টটা সেল করতেছেন, তারা প্রোডাক্টটা নেওয়ার পর একটা কাস্টমার স্যাটিসফাই যদি হয় যে না অমুক দোকানে অমুক প্রতিষ্ঠানের সার্ভিস অনেক ভালো, আমি অনেক স্যাটিসফাই, তখন কি করবে, আপনার যে পেজটা আসবে তার একটা রিভিউ দিবে, আপনার পেজে এসে একটা মানে কমেন্ট সেকশনে লিখবে যে মনে করেন যে গার্লস ওয়্যার এর সার্ভিস অনেক ভালো, ঠিক আছে, আমি এখান থেকে একটা প্রোডাক্ট কিনলাম, আপনারা সবাই আসেন, এতটুকু যখন লিখবে তখন এই একটাই আপনার 10টা হয়ে যাবে। কারণ এই রিভিউটা যখন সে দিবে, এর যারা পরিচিত কোথা থেকে, কিন্তু সম্মুখ খান থেকে, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি যে অফারটা ক্রিয়েট করলাম প্রোডাক্টের গুণগত মান কমে দিলাম, অর্থাৎ 10 টাকা জিনিস নিয়ে আসি, আপনি মনে করেন 15 টাকা দাম বাড়াই দেন, দিয়ে এখন 50% ডিসকাউন্ট, তাহলে 3 টাকা আপনার লস হচ্ছে, 60 টাকা তুমি বাড়াই দিয়েছেন, 5 টাকা দাম বৃদ্ধি করেন, এইটা করা যাবে না। অর্থাৎ প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখতে হবে, শুধুমাত্র অধিক সেলের আশায় আপনার প্রচারণার খাতিরে এটা অফার ক্রিয়েট করতে হবে। এখন এই অফার যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন যে 10 জন যখন প্রোডাক্ট কিনবে 10টা রিভিউ দিবে, এখন তার মধ্যে 8 জনের ভালো লাগছে, 2 জনের খারাপ লাগছে, হতে পারে। এখন এই 2 জন কিন্তু আপনার ব্যাড রিভিউ দিবে, ঠিক আছে, আর এইটা ভালো, তাহলে ভালোর দিকে বেশি যাচ্ছে, দুইটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এইভাবে যখন আপনি 100টা প্রোডাক্ট সেল করবেন তার মধ্যে 80 জন তো অবশ্যই ভালো লিখবে, 20 জন কোনো ব্যাপার না, কারণ আপনি অর্ধেকেও বেশি সময় ভালো সার্ভিস দিয়েছেন। এই হচ্ছে কথা। প্রপার মার্কেটিং আমরা শিখবো, এই আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে জানতে হবে প্রোডাক্ট আমার কাছে কি কি হতে পারে। আমি ফার্স্ট প্রোডাক্ট নিয়ে চিন্তা করব, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ফিচার্স, আর 8-10 জন লোকের প্রোডাক্ট থেকে আমার প্রোডাক্টের ব্যতিক্রম কি গুণাবলী আছে সেটা আমাকে চিন্তা করতে হবে। এখন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা কোথাও যাব না, ঘরের এক কোণায় বসে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল 3টা জিনিস ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সাহায্য নিয়ে আমরা এই ঘরে বসে আমার এই প্রোডাক্টটাকে আমি সেল করব। এখানে দেখেন আপনাকে কিন্তু ইনভেস্ট কম করতে হচ্ছে। আপনি যদি একটা মার্কেটে কোনো দোকান দিতে যান আপনাকে সিকিউরিটি দিতে হবে, ঠিক আছে, তারপর আপনাকে রুম ডেকোরেশন করতে হবে, দেন আলো দিতে হবে, আবার 2-3 মাস আপনার সেল হবে না, এই 2-3 মাস আপনি কর্মচারীদের খাটাবেন, সেই পরিমাণ টাকার ব্যাগ আপনাকে রাখা লাগবে। যদি আপনি সব টাকা ব্যয় করে একবারে শেষ করে ফেলেন, পরের মাসে দেখা যাবে আপনার কর্মচারী থাকতেছে না, আপনি টাকা দিতে পারতেছেন না। এই হচ্ছে বিজনেস পলিসি। এখন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসবেন মার্কেটে,
তাহলে আপনাকে ভাবতে হবে মার্কেটে কোন টাইপের প্রোডাক্ট আছে, এই এলাকার লোকের কেনার সামর্থ্য কিরকম। যেখানে মানুষ একটা স্যামসং মোবাইল কিনতে পারে না, যদি আপনি সেখানে আইফোনের অ্যাড চালান সেই প্রোডাক্ট কিন্তু চলবে না। অর্থাৎ যেখানে যেটা প্রযোজ্য সেইখানে সেটা মার্কেটিং করতে হবে, তবেই মানুষ কিন্তু প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকবে, আপনার সেলও জেনারেট হবে। এখন একটা জিনিস দেখেন, আমরা এই কোর্সের মাধ্যমে শিখব প্রথমত হচ্ছে ওয়েবসাইট মেকিং। প্রথমত শিখব ওয়েবসাইট মেকিং। এখন প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ওয়েবসাইট? ঠিক আছে, প্রথম প্রশ্ন তো হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি, তাই কি না? আপনারা জানেন ওয়েবসাইট কি? ওয়েবসাইট কি কাজে লাগে? ওয়েবসাইটটা কি? আমরা তো শিখব ডিজিটাল মার্কেটিং। আমি প্রথমেই বলছি যে আমরা একটা প্রফেশনাল লেভেলের কোর্স করব। যে কোনো একটা নাম দিয়ে হলো ইয়ে করতে হবে ওয়েবসাইট তৈরি করতে। আচ্ছা, নাম বলেন। গেম বা কোনো ইয়ে দিয়ে একটা ইয়ে করলাম, ওয়েবসাইট করলাম। আর আমি বলতেছি, আপনি মনে করেন যে একটা জিনিস, অর্থাৎ একটা দোকান, ঠিক আছে, দোকানে কিছু সজ্জিত রেক থাকে না, মানে এমন কিছু রেক থাকলো, এটা হচ্ছে তাদের এইটুকু থাকা থাকে, থাকে না? এখন এই ওয়েবসাইট বলতে যদি দোকান কল্পনা করি, তাহলে মনে করেন এটা কসমেটিক্স, এটা মনে করেন যে জেন্টস, তারপর এটা বিউটি, এরকম যে ক্যাটাগরি আছে 4-5টা ক্যাটাগরি নিয়ে বিভিন্ন সেকশনে থাকবে। আর আপনি একখানে ঢুকলেই সবকিছু আসছে। এবং ওয়েবসাইট বলতে প্রথমত আসবে ওয়েবসাইট আগে ডোমেইন, তারপর আসবে হোস্টিং, ডোমেইন এন্ড হোস্টিং। এবং ফার্স্ট প্রশ্ন, ডোমেইন কি? ডোমেইন বলতে বোঝায় কোনো কিছু একটা নাম, কোনো কিছু একটা নাম, অর্থাৎ তারপর আগে যাবে www ডট, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, www ডট মনে করেন যে অমুক.com বা legenditbd.com। এখন এই ডোমেইন নেমটা হচ্ছে কি একটা নাম, যেটা হতে পারে আপনার আমার নাম। আপনার নাম কি? আপনার নাম ফারুক। মনে করেন www.faruk.com। এই যে আমরা কম দেখতেছি না, এটা হচ্ছে এক্সটেনশন। কম বলতেছে কমার্শিয়াল, কম বলতে কমার্শিয়াল। আমরা যেমন গানের শেষে যখন MP4 দেখি বুঝতে পারি এটা MP4, তারপর যখন MP3 দেখি তখন বুঝতে পারি এটা অডিও টাইপ আর এটা ভিডিও টাইপ। এখন MP4 HD এটা কোয়ালিটি, বিভিন্ন কোয়ালিটিতে গান থাকে। তাহলে .com যখন আসবে এটা আছে কমার্শিয়াল, তারপর .org এটা আছে অর্গানাইজেশন, org তে অর্গানাইজেশন, তারপরে edu.bd অর্থাৎ এডুকেশনাল ওয়েবসাইট। ঠিক আছে, আর পিছনটা দেখে বুঝবো এটা কোন টাইপের ওয়েবসাইট। .com থাকলে কমার্শিয়াল, তারপর আছে .net। ঠিক আছে, এই .net হচ্ছে টপ লেভেলের ডোমেইন। ঠিক আছে, আমরা সবাই ম্যানুয়ালি চিন্তা করব .com নিয়ে। ঠিক আছে, তাহলে .com আর এখানে আছে হোস্টিং। হোস্টিং বলতে কি, অর্থাৎ কোন একটা কিছু রাখার স্পেস। এখন স্পেসটা কতটুকু নেবেন সেটা আপনার, এখন 1 জিবি হতে পারে, 2 জিবি হতে পারে, অর্থাৎ মেমরি চিনি আমরা সবাই, মেমরি প্রথম বেরোচ্ছে কি 1 জিবি, তারপর 2 আছে, তারপর 4 আছে, 8 আছে, 16 আছে, 32 আছে, 64 আছে। এই হচ্ছে হোস্টিং, অর্থাৎ আপনি এই নামটাকে কোথায় রাখবেন সেই জায়গাটা কতটুকু হবে। এই যে আপনি www.faruk.com, faruk.com নামে যে ডোমেইনটা কিনছেন এটা আপনি কোথায় রাখবেন? হোস্টিং এ রাখবো। হোস্টিংটা কতটুকু হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন সেটা আপনি 1 জিবিও নিতে পারেন, 2 জিবিও নিতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন আপনি? এখন যদি তাই হয়ে থাকে তাহলে আমরা গেলাম কি এখন ওয়েবসাইট। এই হোস্টিংটা কেনার পর, ডোমেইন হোস্টিং কেনার পর আমাকে করতে হবে এটাকে স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। ঠিক আছে, সেটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। এখন যে কোনো একটা সুন্দর করে ওয়েবসাইট ডিজাইন করে আমি সেখানে
তুললাম। এখন আমরা কিন্তু ওয়েবসাইট ডিজাইন বলতে শুধু ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেস শিখবো। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস কি? এই ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে সবকিছু কাস্টমাইজ করাই থাকে বা রেডি সিস্টেম। আপনাকে চাইলে, যেমন মনে করেন আমরা শার্ট কিনলাম সুপার মার্কেট থেকে, শার্টটা কিন্তু রেডিমেড কিনছি, শার্টটা কিন্তু ওইখানেও করতে পারবো। এখন দেখা যাচ্ছে আপনার শার্টটা মন মতো হয়নি, অর্থাৎ আপনার ঘেরটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চাপাই নিতে হবে, তাই কি না? এটা আপনাকে আপনার মন মতো করে নিতে হবে, সেটা আপনার নিজের খুশি। এইরকম ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, কিনলেন গায়ে বললেন এনাফ। এখন যদি আপনার খুশির কোনো কোথাও বাধা বাধে যে না আমার এইটা ভালো লাগতেছে না, সেটাকে আপনাকে করতে হবে কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ সেটাকে আমি কিভাবে নিজের মতো করে সুন্দর করে সাজাবো সেটা আমরা কাস্টমাইজ করব। তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে এটা কি? ফ্রেমওয়ার্ক। এখন তারপর আসবে SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ গুগল কিন্তু একটা ইঞ্জিন, গুগল কিন্তু একটা ইঞ্জিন। অর্থাৎ এই যে একটা সার্চ বার দেখতেছি না আমরা এখানে, এটা সার্চ বার। মনে করেন এখানে লিখলেন আপনার নামে, লিখলেন, দেখেন লিখলাম, এটা কিন্তু কিছুক্ষণ ঘুরলো, বুঝছে কিনা? তাহলে কি করছে গুগলের কাছে সমস্ত দুনিয়ার তথ্য এটা কি করছে কালেক্ট করে রাখছে একটা ডেস্কের ভিতর। মনে করেছে একটা ডেস্কের ভিতর এটা রাখছে। এখন আপনি এখানে একটা ভিড় করতেছেন, ঠিক আছে, সুজন লিখে এখানে ফালাই দিলেন। তাহলে কি করলো, এখানে একটা সিস্টেম করা আছে অ্যালগরিদম, যে ইউজার আসলে যখন কোনো কিছু সার্চ করবে সে কি করবে কয়েক সেকেন্ড সময় নেবে, তার গচ্ছিত যে তথ্যগুলো আছে তথ্য ভান্ডার থেকে সার্চ করবে, অমুক যে জিনিস খুঁজতেছে আমার কাছে সেটা আছে কিনা, সার্চ করার পর একটা রেজাল্ট আনবে। এখন একটা জিনিস দেখেন, সবাই খেয়াল করেন, গুগল দেখেন আমি এফ লিখবো, দেখেন সবার আগে ফেসবুক আসলো, আসলো না? এফতে তো ফারুকও হয়, কিন্তু এই ফারুক আসে না। হ্যাঁ, এফতে তো ফারুক, আমার প্রশ্ন, এফতে তো অন্য কিছু হয়, কিন্তু সবার আগে ফেসবুক কেন আসে? সবথেকে বড় কথা, প্রতি সেকেন্ডে মিলিয়ন থেকে বেশি পিপল এই ফেসবুক লিখে সার্চ করে, আর যার কারণে সে সবার উপরেই আসে। অর্থাৎ দেখা যায় একটা স্ক্রিনের ভিতরে অনেকগুলো জিনিস, এখন এই জিনিসটা বারবার লাগে, সেগুলো সেটা হাতের কাছে রাখে দিয়েছে, চা মাত্র দিয়ে দেয়, ভাই আপনি এটা খুঁজতেছেন, তারপর আমি এফ লিখছি, আমি কিন্তু ফেসবুক লিখবো কিনা ও জানে না, কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। দেখেন এফ লিখছি ফেসবুক, ফেসবুক কভার, তারপর কি আছে ফার্স্ট ট্রিপ, তারপর এফডিএমআর, ফ্রি ফায়ার, ফেসবুক লাইট, ফ্রি ফেসবুক, ফুড পান্ডা, ফাইবার এন্ড এই হচ্ছে ব্যাপার। এখন আপনি আবার ইউ লেখেন, দেখেন উত্তরের সময় উত্তর বাংলা, আপনি যা সার্চ করবেন সেই পরিমাণ জিনিস সেখানে থাকবে। এইটা হচ্ছে আপনার SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে জানতে হবে যে গুগল যে একটা সার্চ ইঞ্জিন, সে কোন ওয়েতে কাজ করে। একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলো পেজ আছে, নিচে নামে অনেকগুলো পেজ আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 আর আছে না, আরো নেক্সট আছে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন কোনো বিজনেস শুরু করব, আমার উপরে কিন্তু 1000টা কম্পিটিশনকারী অর্থাৎ কম্পিটিটর আছে, তাহলে আমার সিরিয়াল হচ্ছে 1001। এখন একটা লোক কতটা দোকান খুঁজবে একটা শার্ট কিনবে? খুব বেশি হলে 10টা দোকান, তার বেশি হলে 100টা দোকান খুঁজবে, 1000টা দোকান কিন্তু খোঁজা সম্ভব না। তাহলে কি করতে হবে আপনাকে? যদি মনে করেন যে আপনি ভালোর মধ্যে 1 থেকে 10, তাহলে আপনাকে ফার্স্ট পেজে থাকতে হবে। ফার্স্ট পেজ বলতে প্রথম সার্চ দিলে যেটা আসে সেটাই কি বলা হয় ফার্স্ট পেজ। এখন একটা জিনিস দেখেন, এই যে সুজন দিছেন না, সুজন সখী, সুজন সখী আছে, তারপর নিচে দেখেন অনেক কিছু আছে কিন্তু এই নামেই। একটু
ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি, পরে ফোন দাও। আচ্ছা আচ্ছা ফোন দিচ্ছি। এখন একটা জিনিস জানেন, তাহলে এই জানতে হবে যে সার্চ বারে এই নামটা লিখলে সবার আগে কিভাবে আমার নামটা আসবে, সেই সম্বন্ধে আমাকে ধারণা করতে হবে। এখন একটা লোক একটা ফোন কিনবে, ফোন লিখে সার্চ করবে, আরো 10টা ফোনের ওয়েবসাইট আসবে, 11 নম্বরে আমার ওয়েবসাইট আসবে। সে কিভাবে এই ওয়েবসাইটটাতে আসবে, ফোন কিনবে এবং আমার মাধ্যমে সেটা অর্ডার করবে, সেটা আমি দেখব। তাই বলে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল যে সার্চ ইঞ্জিন একটা আছে তাদের সাথে তাদের অ্যালগরিদম মেনে চলে আমার নিজস্ব প্রোডাক্টকে ওদের থিওরি মোতাবেক কিভাবে ইউজারের কাছে নিয়ে আসবো, এটা সম্বন্ধে আমরা শিখতে পারবো। এখন এটার ভিতর আছে আবার অফ পেজ এসইও আর কাছে অন পেজ এসইও। অন বলতে চলমান অবস্থায় কোনো কাজ চলছে এমন অবস্থা। অফ পেজ বলতে দেখবেন মোবাইল চালালে অনেক সময় বাংলা লিঙ্কের অ্যাড চলে আসে, আপনার ফোনে ইন্টারনেট কানেকশন নাই তা সত্ত্বেও অ্যাডটা চলে আসে, আসে কিন্তু আমরা সবাই কেউ খেয়াল করি না, কিন্তু এটাকে বলতেছি আমরা অফ পেজ। আমার কাছে কোনো ইন্টারনেট সংযোগ নেই, কোনো দরকার নাই, আমি কিছু সার্চও করতেছি, হুট করে একটা অ্যাড চলে আসে, এটা হচ্ছে অফ পেজ। এটা হচ্ছে অন পেজ। অন পেজ বলতে চলমান, অর্থাৎ বিদ্যুতের লাইন আছে, আমি এই অবস্থায় লাইন ঠিক করব, এটা হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ লাইন নাই, সবই বন্ধ, আমি লাইন কাজ করতেছি। এখন এইরকম যখন ব্যাপারগুলো আসবে তারপর আপনাকে শিখতে হবে মার্কেট রিসার্চ, ঠিক আছে? তারপর শিখতে হবে মার্কেট রিসার্চ। এখন আমি তো মার্কেট সম্বন্ধে আইডিয়াই নেই, আমি মার্কেট রিসার্চ করব কিভাবে? রিসার্চ করতে গেলে আপনাকে জানতে হবে বর্তমান মানুষের চাহিদা কি, ঠিক আছে? প্রথম কথা আপনাকে জানতে হবে যে মার্কেটে চাহিদা কিসের, আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন দেখেন আমরা ওয়ার্ডপ্রেস শিখলাম, কাস্টমাইজও করতে পারবো, আমরা কিন্তু সবকিছু আপনাকে জিরো থেকে শুরু করব। এগুলো বলতেছি না, যেভাবে বলতেছি এইভাবেই আমরা আবার জিরো থেকে উপরের দিকে যাব। ইভেন আপনারা এই কোর্স চলাকালীন সময়ে গল্প না সত্যি সবাই 3 মাস পরে প্রত্যেক জনের হাত থেকে 10,000 টাকা ইনকাম করবে, এটা সবথেকে সত্যি কথা। এখন আমি বলছি ভাই আপনাকে আমি A+ নিয়ে দেব, আপনি পরীক্ষাতে লিখবেন না, সেটা কি আমার দায়িত্ব? আমি আপনাকে রাস্তা দেখাবো, কিন্তু হাঁটতে আপনাকে হবে। 10 জনের হাঁটা তো আমার দ্বারা সম্ভব না, আর যদি 10 জনের দায়িত্ব আমাকে নিতেই হয় তাহলে আপনাদের দরকার কি? 10 জনের খাওয়া, টাকা পয়সা যা আছে আমার জ্ঞান সাপোর্ট, আমি একাই সবকিছু করব। এখন এই শিখলাম এসইও, ঠিক আছে? এই এসইও শিখলে আপনার ফিউচার কি? যারা টপ লেভেলের এসইও এক্সপার্ট বাংলাদেশের মধ্যে, তাদের মিনিমাম বেতন হচ্ছে 2 লক্ষ টাকা, ঠিক আছে? মিনিমাম বেতন হচ্ছে 2 লক্ষ টাকা। একটা জিনিস দেখেন, একটা প্রোডাক্টের দাম কিন্তু বিভিন্ন ভাবে হয়। আমরা যে কলমগুলো কিনি না, কলমের দাম কিন্তু আসল দাম 3 টাকা, কিন্তু গায়ে লাগা 5 টাকা, গায়ে লাগা 5 টাকা। কারণ এই প্রোডাক্টটা বাজারজাত করতে আবার খরচ আছে। যদি দেখা যায় কোম্পানির দামে 60 টাকা আনা পড়ে, তাহলে বাজারজাত করতে তো 2 টাকা পড়ে, তাহলে কয় টাকা হচ্ছে? 6.5। যারা কিনে বিক্রি করে তাদের লাভ দিতে হবে না? কোম্পানি সবগুলো বিচার করে কিন্তু রেটটা বসে। এখন এইরকম যদি হয়, কলমের দাম 3 টাকা আর মাঝে 2 টাকা কিন্তু খাচ্ছে কারা? কিছু লোক। অর্থাৎ দেখা যাচ্ছে এসআর এর বেতন দিচ্ছে, এর উপরে আবার এইচআর আছে, অর্থাৎ হিউম্যান রিসার্চ, বিভিন্ন সেকশনের যে অফিশিয়াল যে মানে আপনার ডেজিগনেশন থাকে, এই পরিমাণ লোকগুলোর বেতন কে দিবে? এই কলমের দাম থেকে কোম্পানি দিবে তো, কিন্তু কোম্পানি কি নিজস্ব ঘর থেকে নিয়ে দিবে? এই জিনিসটা উৎপাদন করতে খরচ যদি 2 টাকা হয়, সে লাগে 3 টাকা, তার মানে তার 1 টাকা ইনকাম পার প্রোডাক্ট। বড় বড় কোম্পানি কিন্তু 1 টাকা করে হিসাব করে, তার 100 টাকা হিসাব করে। মনে করেন 1 টাকা হিসাব করে যদি 1 লক্ষ প্রোডাক্ট পারচেজ করেন, 1 লক্ষ টাকা ইনকাম, সোজা হিসাব। কিন্তু আমরা চিন্তা করি কি 100 টাকাতে কিনলাম, 500 টাকা বিক্রি করব, পার প্রোডাক্টই 400 টাকা, তাই কি হয়? হয় না। এখন এইটা যখন আপনি শিখলেন, আপনার কোথায় আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? fiverr.com নাম শুনছো সবাই? হ্যাঁ, fiverr.com, এটা কোথায়? রংপুরে আছে এটা? মানে কোথায় আছে? ঢাকায়। এটা হচ্ছে একটা ওয়েবসাইট,
এটা তো গুগলে পাবো, ফাইবার লিখে সার্চ করবেন, ফাইবার চলে আসবে। এটা একটা মার্কেট প্লেস। সুপার মার্কেট যেমন একটা সব দোকান আছে, মোবাইলের দোকান, কসমেটিক্সের দোকান, মেয়েদের পণ্যের দোকান, ছেলেদের পণ্যের দোকান, শিশু বাচ্চার আছে, সব কিছু এরকম মার্কেট প্লেস। এইখানে আপনি আজকে সবাই যাবেন বাসায় যে ফাইবার, ঠিক আছে, ফাইবার ইন্টারনেটে যায়, অর্থাৎ গুগল ক্রোম বা মজিলা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ইউজ করে দেখবেন যে ফাইবার লিখবেন প্রথম একটা সাইডে, ঠিক আছে, সেখানে যখন যাবেন সার্চ বার আসবে একটা, ঠিক আছে। এই আমি দেখাচ্ছি সব। এই যে ফাইবার, আছে না, দেখেন ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, ওইটা দেখেন কি লেখা আছে, ফ্রিল্যান্সার সার্ভিস মার্কেট প্লেস, আছে কি নাই? তাহলে আমরা যেটা কোর্স করতে, নাম কি এটা হচ্ছে, আচ্ছা আর একটা কথা আছে, এখানে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর তফাৎ আছে। আমরা যেটা করি আসলে আউটসোর্সিং কিন্তু আমরা করি, ফ্রিল্যান্সার আমরা না। সবাই কিন্তু পরিচয় দেয় আমি একজন ফ্রিল্যান্সার, আসলে এখানে তফাৎ আছে, আমি এটা ব্যাপারটা পরে ক্লিয়ার করতেছি। তো দেখেন এখানে আমি লিখবো এস ই ও, আমরা একটু মার্কেট রিসার্চ, আমি যে কাজ শিখতেছি সেটার ভ্যালুটা কতটুকু সেটা আমি দেখবো। দেখেন এসইও লিখে সার্চ করতেছি, আপনার কথা বোঝা যায়? হ্যাঁ, কথা বুঝবেন। এই দেখেন এই যে এই যে দেখতেছি না, দেখেন আউট রিসার্চ লিঙ্ক বিল্ডিং সার্ভিস ইউজড বাই টপ এসইও এজেন্সিস, আছে কি না লাগা দেখতেছেন? তারপর আছে 4700 ব্যাকলিংক টার্গেট, ওয়েব 2.0 প্লাস আর্টিকেলস, ঠিক আছে। তাহলে এই দেখেন এসইও লিখে কতগুলো লোকের কাজ করে, আপনি একটা জিনিস খেয়াল করেন, এসইও লিখে দেখেন প্রায় 10 প্লাস পেজ আছে না, আছে কি নাই? প্রত্যেক পেজে যদি 100টা লোক থাকে, 10টা পেজে 1000 লোক আছে না? তাহলে আপনি যখন প্রথম কাজটা শিখবেন আজকে, তাহলে আপনার সিরিয়াল কিন্তু 1001, হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখান থেকে উঠে আসা যায়, ঠিক আছে। এই যে এসইও লিখলেন না, দেখেন এসইও সার্ভিস, এসইও ইউটিউব, এসইও ব্যাকলিংক, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও ওয়ান পেজ, আমরা একটু আগে দেখছি না ওয়ান পেজ কাকে বলে, দেখেন সেটা একটু চলে আসছে। আচ্ছা আপনি বাসায় যা দেখবেন, এখানে কিছু দেখার দরকার নেই, মনে করেন যে আপনি কিছুই দেখেননি, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে একটা নিজে কাজ করার অভ্যাসটা তৈরি করেন। আর এই কোর্স করার আগে প্রথম শর্ত, সবাইকে মিনিমাম 5 ঘন্টা করে কাজ করতে হবে, ঠিক আছে। এতগুলো বলার একটাই কারণ, আপনাকে আমি আজকে অনেক দূর রান করাবো, অনেকগুলো আমি বলছি কিন্তু আমি, হ্যাঁ আসুন। আগে একটা ক্লাসে আসি, বাবা ক্লাসে বাড়ি যাবো, ক্লাস নিচ্ছি, পরে কথা বলতে। একটা জিনিস দেখেন, এই যে এটা দেখেন এসইও শিখলাম না, এসইও গেল, এরপর হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এরপর হলো ডিজিটাল মার্কেটিং, দেখেন 1234 সার্ভিস अवेलेबल, 1234 জন অ্যাক্টিভ লোক, আরো তো কেউ ঘুমাচ্ছে, কেউ মনে করলে অসুস্থ আছে, আছে কি নেই? তাহলে 1234, যখন আমি এই কাজটা শিখবো তখন আমার সিরিয়াল কত, 1235, 34 জন অলরেডি আছে, ধরলে এই অবস্থায় যারা আছে এরাই কাজ করে। তাহলে এখন বায়ার গিয়ে শেষ পেজে যায় যায় না, কিন্তু মানুষ শৌখিন, একটা দিন আসছি ভাই একটা জিনিস কিনবে, 2 টাকার জিনিস 2 টাকার দরকার আছে, প্রথম পেজ তাকে ভালো লাগলো, অর্ডারটা করে দিল, সে কাজটা করে দিবে। এখন এখানে অ্যাকাউন্ট খোলা সব আমি দেখাবো, এগুলোর ব্যাপারে কোনো আপনার টেনশন করতে হবে না, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে কাজ নামাইতে হয়, বায়ার কিভাবে এসএমএস দেয়। এখন শুনে বায়ারের সঙ্গে কিন্তু আপনার এমনি গল্প করে লাভ নেই, সে কাজের লোক ভাই, তার সময়ের খুব মূল্য, আর আপনি তার সাথে তাকে কখনো ডিমোটিভেট করা যাবে না, অর্থাৎ এমন কোনো প্রাসঙ্গিক কথা ছাড়া বলা যাবে না,
তার যেমন তার নাম, হ্যাঁ আপনার নাম কি, তার সময় নেই। তুমি যদি শিক্ষিত মানুষ হও তার আইডি দেখেই বুঝবা তার নামটা কি। দেখেন এই লোকের নাম কি দেখা যায়, এ সার্টিফিকেট ইমেল মার্কেটিং এক্সপার্ট, আর কি দেখেন একটা লেভেল দেওয়া আছে টপ রেটেড আছে কি, এটা কিন্তু টপ রেটেড লেখা আছে দেখবেন টপ রেটেড। আর এর হচ্ছে 198টা রিভিউ, আমি যে বললাম যে রিভিউয়ের কথা, এখানে যে 198টা রিভিউ না এর মানে এ কিন্তু 300+ কাজ করেছে। মানে কোনো কোনো বায়ার রিভিউ দেয় না, অনেক ব্যস্ত থাকে, প্রোডাক্টের কাজ শেষ, টাকা দিচ্ছে বাস, সম্পর্ক আর দেখা করে না। কিন্তু কোনো কোনো বায়ারের কাছে আবার রিভিউ আশা করা যায়, বলতে হয় যে স্যার আমার একটা রিভিউ দেন, তখন কি করে সে একটা গুড রিভিউ দেয়। এই রিভিউটার কারণে এই দেখেন দেখেন দেখছেন রিভিউটা, এই হচ্ছে রিভিউ, অর্থাৎ তাকে 5 স্টার রিভিউ দিছে বায়ারের কারণে, 198টা রিভিউ সে পাইছে। তাহলে একটা লোক 198 রিভিউ কমখানি কথা 500 টাকা কাজ করছে অবশ্যই, 500। এখন আমরা তাহলে আর্নিং দেখতে পারবো। আমরা একটা জিনিস দেখেন এর হাতে বর্তমান কোনো কাজ আছে কিনা সেটা আমরা খেয়াল করি, দেখি হাতে কাজ আছে কিনা। এগুলা কি, এগুলা হচ্ছে গিগ, এগুলা বলবো আমরা আস্তে আস্তে শিখবো, আজকে বেসিক গুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে গিগ, তার মানে তার দোকান, দোকানের একটা করে রেক। আই বিল্ড মেইলচিম্প ইমেল ক্যাম্পেইন, I will design and code HTML email campaign, I will design and code your email signature in HTML, ঠিক আছে। তারপর I will set up your Mailchimp account automation series, I will build Mailchimp landing page to collect, ঠিক আছে। I will build your digital marketing manager, এতগুলো সার্ভিস সে দিচ্ছে, ঠিক আছে। এখন সে হচ্ছে কি টপ রেটেড ফ্রিল্যান্সার, এ হচ্ছে টপ রেটেড। এর মাসিক ইনকাম যদি সে খুব কমও কাজ করে মিনিমাম 50+, ঠিক আছে, 50 টাকা মাসে কামাই করে, চলে না? 50 টাকা কামাই কিন্তু অনেক ব্যাপার। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যারা আমাদের মতো ফ্রিল্যান্সার কামাই করে তারা 500 টাকা মনে করে 5 টাকা, আর 1000 টাকা মনে করে 1 টাকা। কেন? তারা ডলারের চিন্তা করে, তো মানে তাদের চিন্তাটা হচ্ছে আপনি 1 টাকা, ওদের 100 টাকা, ওদের $1 পাইলে আমি বাংলাদেশে 100 টাকার মালিক, তাহলে $10 পাইলে আমি 1000 টাকার মালিক। তো আপনার সাথে তো আমার চিন্তা একটু চেঞ্জ হবেই ভাই। আপনি যেখানে 1 টাকা নিয়ে ঘোরেন, 1 টাকা 100 টাকা নোট হলে আপনি বাহাদুর সাহেব, কিন্তু $1 মানে কি আপনি দেখলেন সংখ্যায় 1, কিন্তু আমাদের দেশে যখন তুলনা করবেন তখন, তবে আবার কারেন্সিগত কারণে টাকার মান অনেক সময় বাড়ে। অনেক সময় দেখবেন ইউরো যখন আসে কোনো বায়ার, কোন কাজ আছে তখন আপনি, তারপর আছে ফ্রিল্যান্সার, তারপর আপনি freelancer.com, আপনি freelancer.com এও কাজ করতে পারবেন। তারপর আছে আপওয়ার্ক, আসতে পারলে আসেন। তারপর আছে পিপল পার আওয়ার, ঠিক আছে। তারপর আছে 99 ডিজাইন, 99 ডিজাইন, দেখেন ঠিক আছে। এখন দেখেন আমরা যদি শুরু করি, এটা হচ্ছে সুপার মার্কেট, মানে ফাইবার সবথেকে কম দামি মার্কেট। তাহলে সালেক মার্কেট নেই, কারণ সালেক মার্কেটে জিনিস কম দাম থাকে, চাই একটা দেয় একটা। এটা গেল সুপার মার্কেট, একটু ব্র্যান্ডের মধ্যে আছে, আছে কি নাই? এখানেও দেখেন আপনি লেখা আছে হায়ার ফ্রিল্যান্সার, আপনি টাইটেল বারে শো করেন, দেখেন হায়ার ফ্রিল্যান্সার পাশাতে দেখবেন। তারপর আছে আপওয়ার্ক, আপওয়ার্ক হচ্ছে সবথেকে টপ লেভেলের মার্কেট প্লেস, এখানে যেন তেন লোক কাজ করতে পারে। মিনিমাম আপনাকে অন্যান্য মার্কেট প্লেস থেকে 5 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। এখানে ফাইবারে সর্বনিম্ন কাজের মূল্য হচ্ছে $5, ঠিক আছে। $5 মানে কত? ৫৫ 40 400 টাকা। আবার ফ্রিল্যান্সারে সর্বনিম্ন কাজের মূল্য হচ্ছে $42। যদি কোনো লোক গরিবও হয়, আমাদের আছে না এখন এক দোকান ঢুকে পড়ছে, এখন মিনিমাম প্রায় 500 টাকা, নিলেও কিছু করার নাই, না নিলেও করার নাই, আপনার সাবধানে আপনি কিনেন না, তাই কি না? তাহলে ফ্রিল্যান্সারে যদি একটা লোগো আপনি ফাইবারে নেন আপনার খরচ হয় মাত্র $5। যদি আপনি ফ্রিল্যান্সারে যান তাহলে আপনার মিনিমাম কস্ট হবে $42। আপনি কাজটা করলেও দিতে হবে, না করলেও দিতে হবে, যদি আপনি কাজের অর্ডার করেন। এখন ফ্রিল্যান্সারে একটা সুবিধা আছে, এখানে বায়ার বিভিন্ন ধরনের কাজ দেখতে পারে। কেমন করে? ও একটা মনে করেন যে অ্যাড দিল, পোস্টার দিল, আমার বাসায় রুম ভাড়া ফাঁকা আছে, আমি বাসায় আমার লোক খুঁজতেছি, তখন সবাই যায় ফোন করে, ভাই আমার রুম লাগবে, ভাড়া কত, এইভাবে বিডিং চলছে। ঠিক সেই রকম ঘটনা
ওই freelancer.com এ বিভিন্ন লেভেলের যে কাজ করে যারা ওয়ার্কার, আমরা কিন্তু কি আমরা ওয়ার্কার, ঠিক আছে? ওয়ার্কার বলতে লেবার বললেই চলে, আমরা সবাই লেবার, কিন্তু আমরা প্রফেশনালি আপনাদের বাংলাদেশি লেবার না। কেননা বাংলাদেশি লেবারের চেহারা কিন্তু আলাদা জিনিস, আমরা ইন্টারন্যাশনাল বাজারে কাজ করতে পারি, কাজে আমাদের অবশ্যই কোনো না কোনো স্কিল, কোনো না কোনো যোগ্যতা অবশ্যই আছে। আপনি যেখানে 25 বছর পড়ালেখা করে বাংলাদেশে একটা জব ম্যানেজ করতে পারতেছেন না, সেখানে একটা লোক 2 থেকে 6 মাস কোর্স করে আর 6 থেকে 7 মাস স্ট্রাগল করে ওয়ার্ল্ডের মধ্যে, যেখানে ইউরোপ কান্ট্রি, এশিয়া মহাদেশ, তারপর দেশ যদি আসেন বাংলাদেশ, চায়না, পাকিস্তান, ইউএসএর কান্ট্রিটা কত অনেক উন্নত, তাদের সঙ্গে বাংলাদেশি লোক কাজ করে। তাহলে আমাদের কিন্তু ব্র্যান্ডের মূল্য অনেক আছে ভাই, যদিও বা ভ্যালু আমাদের এখানে নাই। এখন একটা জিনিস দেখেন, তাহলে এই জিনিসটা আপনি যখন বিক্রি করবেন, এখানে দিতে হবে $42, একই প্রজেক্ট। এখানে একটা লোগো দিলে সর্বনিম্ন $5 দিলে কমসে কম 1000 টাকা কামলা পাওয়া যাবে $5 জন্য। 1000 জন কামলা আপনাকে বলবে ভাই আমার কাজটা দেন, ঠিক আছে? এখন এখানেও এরকম $42 জন্য এখানে 1000 জন থাকবে, তাহলে তারা কি করবে? এরা কন্টেস্ট করবে, কন্টেস্ট করে এখানে সবাই 42 জন দাঁড়ায় গেল, এখন দৌড় হবে, যে ফার্স্ট হবে তাকে আমরা নিব। এখন 42 জনের যার সামর্থ্য যেভাবে থাকবে, যে একদম শেষ লাইন পর্যন্ত যাইতে পারবে, সেই হবে ফার্স্ট, তাকেই টাকাটা দিয়ে দিবে এইরকম। এখন 99 ডিজাইন যখন আসবেন, এখানে মিনিমাম প্রাইস হচ্ছে $50, $50 মিনিমাম বাজেট। এইরকম বিভিন্ন মার্কেট প্লেসে বিভিন্ন বাজেটের ক্যাটাগরি আছে, ঠিক আছে? এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, সোজা কথা। এগুলো হচ্ছে মার্কেট প্লেস, এগুলো দেখার উদ্দেশ্য আপনি এখানে কাজ করবেন, আজ থেকে 3 মাস পর দেখা যাবে যে আপনার স্কিল আসছে, যে আমি এখন কাজ করার জন্য উপযোগী। প্রথম কথা হচ্ছে আমাদের সমস্যা কোথায়? অল্প কাজ করি, গল্প বেশি অনেক করি, ঠিক আছে? গোটা হারাকাজবাসী সবাই ইনকাম করে অ্যামাজন দিয়ে, এটা কিন্তু কোনো কাজ না ভাই, এটা কোনো কাজ না। আপনি একটা তরিকা ইউজ করে মানুষের জিনিস অন্যের ধারে ধারে দিচ্ছেন, মাঝে একটা টাকা নিচ্ছেন, আপনার মাঝে কোনো স্কিল নেই, ঠিক আছে? সোজা কথা, এই যে লেখে পিএম, দেখেন মানে পার্সোনাল মেসেজ, তারপরে রিফান্ড আফটার রিভিউ, আপনি রিভিউটা দিবেন, আপনার টাকা আমি ব্যাক দিব, তাই কি না? যারা করছেন অবশ্যই জানবেন এরকম কিছু কথা বলে। তারপর আইবি মানে ইনবক্স মি, তারা অনেক শিক্ষিত মানুষ, কি করে শর্টকাট ইউজ করে, ইনবক্স মি লেখার সময় নাই, ডাইরেক্ট আইবি বলে দিচ্ছে। তাহলে যারা তারা কাছে সবাই দালাল, সবাই দালাল, অর্থাৎ হচ্ছে ব্রোকার বা ব্রোকার। তাহলে আমরা কি করবো ভাই? কোনো একটা কাজ আগে শিখতে হয়, একটা কাজ শিখেন, হালাল পথে ইনকাম করেন। আমি এখানে একটা এসইও সার্ভিস করে আমি একটা গিগ খুলবো, অ্যাকাউন্ট খুললাম, 1 মাস ওয়েট করব, ওটার মার্কেটিং করব, তারপর দেখবেন আল্লাহ না করুক এমনও লোক আছে প্রথম দিন অ্যাকাউন্ট খুলে প্রথম দিনে কাজ পেয়েছে, আবার এখন এমনও লোক আছে 1 বছরের মধ্যে কাজ পায়নি। তাহলে ওই পরিমাণ কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে কিন্তু আছে কতজন? 1234 জন। তাহলে 1234 জনের টপ করা একটিখানি কথা, তাহলে আপনার কি করতে হবে? সেই পরিমাণ কাজ করতে হবে, কাজ করে এটা লেগে থাকতে হবে, যাই করেন না কেন লেগে থাকতে হবে। কারণ আপনি ভাবলেন মামুন ভাই বা লিজেন্ড আইটি বলছে 3 মাস পর আমি 10,000 টাকা ইনকাম করব, করতে না পারলে টাকা ফেরত দিবে তারা। এখানে শর্ত আছে, যদি আমাদের প্রাতিষ্ঠানিক কোনো ফল্ট হয়, আমরা যদি আপনাদের ওয়ে দেখাইতে না পারি, সেক্ষেত্রে টাকাটা ব্যাক হবে। যদি ফলটা আপনার হয়, দেখা যাবে এখানে 10 জন আছে, 7 জন যদি ইনকাম করে আপনি যদি পারেন, কিন্তু 10 টাকা, একই ক্লাস, একই মনে করেন যে একই ইন্টারনেট, একই কম্পিউটার সবাই ইউজ করে 7 জন ইনকাম করতে পারলো, 3 জন পারলো না, তাহলে বুঝতে হবে ব্যর্থতা আপনার মাঝে আছে, তাই কি না? এখন এখানে আমাদের মেইন ইনকাম করা থাকবে। একটা জিনিস দেখেন, আমরা শিখবো, আর আরেকটা জিনিস শিখবো আমরা ব্লগিং, ঠিক আছে? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ব্লগিং শিখবো। ব্লগিং বলতে কি বুঝি? ব্লগ মানে একটা স্পেস বা একটা এরিয়া, নিজস্ব ফ্যাশনালিটি খুলবো। আপনার চাহিদা যে ভাই আমি অনেক সুন্দর মনের মানুষ, সুন্দর চেহারা মানুষ, আমি শুধু আমার ছবিগুলাই মার্কেটিং করবো, ফ্যাশন নিয়ে আমি কাজ করব, আমি হেলথ সম্বন্ধে লিখবো, আমি মানুষের স্বাস্থ্য নিয়ে পরামর্শ দিব, নট লাইক ডাক্তার। আমরা কি করবো? শুধু ভালো ভালো পরামর্শ, যে আপেল খেলে এটা হয়, বা গরমের দিনে কাঁঠাল খেলে বেশি করে পানি খেতে, এরকম কিছু ভালো ভালো কথা আমরা লিখবো, সেটা প্রতিনিয়ত পোস্ট করব, ঠিক আছে? পোস্ট করার মাঝে আবার একটা জিনিস, সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের সবার মূল উদ্দেশ্য কন্টেন্ট রাইটিং। আপনি যখন কন্টেন্ট রাইটিং শিখতে পারবেন, তখন আপনি যে কোনো
কোম্পানির এসইও সার্ভিস করতে পারবেন। কারণ কোম্পানি একটা বললো এই মোবাইলটার মার্কেটিং করো, আপনি কি লিখবেন বলেন দেখি? আমরা কি মাইকিং করবো, হই হই কাণ্ড আর রই মাইকিং করবো? আমরা ওইভাবে করলে কি মার্কেটিং চলবে? আমরা হলো মডার্ন যুগের মানুষ, তাহলে আমাকে ওইভাবে চিন্তা করতে হবে। সে হচ্ছে কথা। অ্যানালগ চিন্তা অবশ্যই বাদ দিবেন, অ্যানালগ চিন্তা অবশ্যই বাদ দিবেন। আর একটা কথা বলি, আগামী 3 মাস কেউ কখনো টাকার কথা মনে করে যে আমি টাকা কামাই করবো, মনে করা দরকার নেই। 3টা মাস 3 30-এ 900 ঘন্টা সময় ইনভেস্ট করলে একটা বিজনেস চালু করবেন আপনি। এটা আপনার শ্রম, আপনার কোনো মূলধন নেই, টাকা নেই, পয়সা নেই। আমি কিভাবে ব্যবসা করব? আমার এই 900 ঘন্টায় লাইফে পুঁজি হয়ে থাকবে। যদি আপনি এই 900 ঘন্টা প্রপার রিসার্চ করে আমার সাথে হাঁটতে পারেন, 900 ঘন্টার পরের 100 ঘন্টার, আজ যে 100 ঘন্টা দিবেন ওই 100 ঘন্টার পারিশ্রমিক প্রতিদিন পাবেন। এই 900 ঘন্টা যদি আপনি এখন দিতে পারেন, আগামী লাইফে আর আপনার কিচ্ছু করতে হবে। কিন্তু আর একটা কথা আছে, এই ফ্রিল্যান্সিংকে কখনো প্রফেশন হিসেবে নেওয়া যায়, মানে ফুল প্রফেশন। এটাকে ধরতে হবে আপনার পার্ট টাইম, এক্সট্রা কারিকুলার। তারপরে আপনার কিছুটা করতে হবে। কারণ লাইফে ইনকাম 2 প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ইনকাম হতেই থাকে, চলমান, ব্রেক করলেন বন্ধ। প্যাসিভ ইনকাম কিন্তু আস্তে আস্তে আসে, তাই কি না? কিন্তু একসময় এটা গ্রো করবে। ঠিক সেই রকম আমরা এখন একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? একটা গাছ লাগালে, মনে করেন 5 টাকা দিয়ে গাছ কিনলাম, 100 বছর পর এই গাছটার দাম 5 লক্ষ টাকা হলো, তাই কি না? যদি এরকম হয় তাহলে আস্তে 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 মূল্যায়ন বাড়বে, ভালো না? সেই রকম আমাদের অফিসে যেটা ওয়েবসাইট দিয়ে আমরা কাজ করব, সেটার নাম হচ্ছে travel.24। এখানে সব শিখবো, ঠিক আছে? ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, সিপিএল কন্ট্রোল করতে হয় কিভাবে। দেখেন আছে না একটা সাইট travel.24, এই যে নিচে দেখেন ফুটার travel.24 অলরাইট রিজার্ভ লিজেন্ড আইডি, ঠিক আছে? তাহলে এইটা যদি হয়, এটা যদি দেখেন এইরকম আমরা প্রত্যেকজন একটা করে ওয়েবসাইট খুলবো, সেটা পরবর্তী সময়ে। এখন আমরা যদি আপনাদের বলি যে ভাই আপনাদের একটা ওয়েবসাইট করতে হবে, তাহলে আপনারা নিশ্চিত পালাবেন, কোর্স করবো 1 টাকা দিয়ে ওয়েবসাইট খুলবো, তাই কি না? সেই জন্য আমরা ওয়েবসাইট, ডোমেন হোস্টিং সব আমরা সাপ্লাই দিব। আপনি জিরো থেকে আছেন, 3 মাসের মধ্যে আপনার হাত দিয়ে এই ওয়েবসাইটে আমরা টাকা ইনকাম করবো। 2 টাকায় করি, যেদিন টাকা ইনকাম হবে ওদিন আমরা সাকসেস, যে আমরা টাকা ইনকাম করতে পাইছি কি নাই? ভাই কোনো প্রশ্ন আছে? একটা কথা বললাম, 3 মাস কোনো টাকার কথা ভাববেন না। 3 মাস আপনি থাকবেন, 3 মাসের পরের দিনই টাকা ইনকাম না হয়, তখন বলা হবে ভাই বলছিলেন টাকার ইনকাম হইল না। যদি আপনার আমার পছন্দ আগাইতে পারেন, অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন। একটা জিনিস দেখেন, আমি যদি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে পারি, আপনি কেন পারবেন না? আমার মাঝে আলাদা কোনো গুণাবলী আছে? আমি কি মঙ্গল গ্রহ থেকে আসছি ভাই? আমি আপনাদের মতো মানুষ। আমার এই লাইফে জার্নি শুরু হয় 2017 সালে, আজকে থেকে না, 2017 সালে শুরু করছি। প্রথমে আমার সর্বোচ্চ ইনকাম ছিল মাত্র $3। 1 মাসে আমি $3 কামাই করছি, ঠিক আছে? তার মানে 240 টাকা। 240 টাকা কামাই করতে কমসে কম আমার 3000 টাকা ইন্টারনেট বিল গেছে, যাবে না? মডেম ইউজ করতে দেখি 54 টাকায় আসছে 2 জিবি গ্রামীণ। এটা খুব দাম বেশি। এখন যদি তাই হয়, প্রথম প্রশ্ন, এই ওয়েবসাইট বানাবো আমরা সবাই, ঠিক আছে? আগামী দিন যে আমরা ক্লাস করব, সেদিন আমরা দেখবো ডোমেন হোস্টিং কিভাবে সেট আপ করতে হয়। একটা ওয়েবসাইটে ডোমেন হোস্টিং কি কাজে লাগে, সেটা কিভাবে সেট আপ করতে হয়, সেটা আমরা অবশ্যই দেখব। তারপর আমরা যখন 3 মাস কোর্স শেষ করব, নিজের লাইফে যখন প্রয়োগ করবো এটা, আমি যে এতদিনে কোর্সগুলো শিখলাম, এই কন্টেন্টগুলো শিখলাম, আর একটা জিনিস, এগুলোর সঙ্গে রিসার্চ করতে হবে। আমি ইউটিউবে ভিডিও দেখি, ঠিক আছে? একটা সুন্দর গান, এটা খুঁজে বের করতে পারি, কিন্তু ভালো জিনিস খুঁজে বের করতে পারি না, ঠিক আছে? যেমন ইউটিউবে এখন ভালো কিছু সার্চ দিবেন, খারাপ কিছু আসে, ছবির পোস্টার এক, ভিতরে আর এক ছবি। আপনার আমার মতো কিছু অসাধু লোক অধিক টাকা ইনকামের জন্য মানুষকে ঠকাচ্ছে। ওই চ্যানেলে মানুষ একবার গেলে আরেকবার যায় না। কারণ কি? যে মনে করেন ছবি একটা রামলীলা নতুন ছবি হয়েছে, এখন 100 বছর আগে একটা রামলীলা ছবি হয়েছিল, প্রথমে মানে নতুন ছবির ট্রাইলারটা নিছে, ওই ট্রাইলারটা ঢুকাই দিয়ে ছবিটা অ্যাড করছে, আর 5 মিনিট চলতে চলতে দেখবেন যে নায়কনিকে চেঞ্জ হয়ে গেল। আর সর্বনাশ, কি খবর এইটা?
এখন ওরা কিন্তু মার্কেট জানে যে এখন রামলীলা ছবি নিয়ে খুব আলোচনা চলছে, তার মানে আমি যদি এখন রামলীলা কোনটা কাহিনী নিয়ে আসতে পারি তাহলে আমার চ্যানেল হিট হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে কথা। অনলাইন জগতে আপনাদের সবসময় আপডেট থাকতে হবে, কোন জিনিস নতুন বের হচ্ছে আর কোনটা ব্যাক ডেট হচ্ছে, তাহলে আমাকে কোরিয়ার করতে পারে, এটা চলে না বাদ। এখন আপডেট থাকতে গেলে আপনার সবসময় ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ঠিক আছে? এখন একটা কথা, আপনারা এখানে যখন আসবেন ক্লাস 2 ঘন্টা বা 3 ঘন্টা হবে, তারপরে 24 আওয়ার্স যদি আমি মনে করেন জাগনা থাকি বা ঘুমাই আর যদি না মারা যাই তাহলে আমার সাপোর্ট পাবেন, সেটা মোবাইলে না, ঠিক আছে? ফেসবুক, স্কাইপ বা যে কোনো একটা মাধ্যম আমরা সবাই ইউজ করব। এখন এই মাধ্যমগুলো ইউজ করে এই মার্কেট প্লেস থেকে আমরা টাকা ইনকাম করবো, এটা 100% গ্যারান্টি দিব, ঠিক আছে? এই যে গুগল অ্যাডসেন্স দেখতেছেন না, এস্টিমেটেড আর্নিং স্টার্টে কত লাস্ট 7 ডেজ দিস মান্থ, এটা তো ডলার, সামনেরটা কিন্তু ডলার চিহ্ন, এটা কিন্তু কোনো ইমেজও না, দেখেন আমি রিলোড দিচ্ছি। আপনি যারা রংপুরে যাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ট্রেনিং শেখায়, কেউ কখনো এভাবে নিজস্ব লিগ্যাল অ্যাকাউন্ট দেখায় না, ঠিক আছে? এখন হ্যাঁ, এটা আজকের ইনকাম, হ্যাঁ আজকে $5.76। তাহলে মনে করেন যে এখনো সময় কিন্তু আছে, যদি আমি এখানে আর 1 ঘন্টা শ্রম দিই আরো $2 কামাই করতে পারবো, $3 করলাম, যদি আমার দিনে $60 ইনকাম হয় তাহলে মাসে কত হচ্ছে $2100, তার মানে 8 8 16 আর 1000 ধরেন 17,000 টাকা মাসিক ইনকাম এই একটা ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটটা কোনটা সেটা আবার দেখিয়েছি একটু, কেন ইনকাম হয় সে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আচ্ছা, ফাইবারেও আমার অ্যাকাউন্ট আছে, সেটা পরে দেখাবো। এই যে, ঠিক আছে, প্লেস অফ ট্রিপ মেক ইউ ট্রাভেল ইজি। এখন একটা জিনিস দেখেন, যাদের ইংলিশে সমস্যা আছে, বুদ্ধি কিন্তু আছে, যারা ফ্রিল্যান্সার তারা যেমন পেশুয়া তেমন সোজা, এটা কিন্তু সব থেকে বেশি, মানে এমনও বাইরে আসবে আপনাদের ঘাটতার আমি করবে, আপনার টাকা দিবে না। আমি আমার লাইফে মনে আছে ফাইবারে একটা কাজ করছি, $50 একটা ওয়েবসাইট বানিয়ে দিব, ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, আমার টাকা দিচ্ছে না, অথচ ট্রাস্টেড বায়ার, টাকা দিবে না কেন? ওয়েবসাইট নিল, বললো যে ঠিক আছে সাইটটা আপনি ডোমেইনে উঠেন, আমি টাকা দিচ্ছি। আমি তো আশা আছি সাইট ডোমেইনে উঠে দিলাম, এখন ডোমেইনে যখন দিছি পয়সা লাগছিল, ঢোকার পর সি প্যানেল থেকে লগ ইনটা চেঞ্জ করছে, আমার কাছে যেটা ছিল ওটা চেঞ্জ করে দিই, এখন আমি আর লগ ইন দিতে পারতেছি না, মাথা নষ্ট। কারণ আমাকে বলতেছে আপনাকে তো আমি পেমেন্ট দিব না, কেন? এইটা আমার ভালো লাগে। এতক্ষণ ওয়েবসাইট বানাই লয়ে দেখেন আমার সাইডে কিন্তু গুগল থেকে অ্যাড শো করতেছে, দেখছেন? অ্যাডস বাই গুগল। এই গুগলের কাছে আমার একটা প্রোফাইল আছে, ঠিক আছে? প্রোফাইল আছে, তারা আমাকে চিনে জানে, ঠিক আছে? এখন এইরকম যখন নিজস্ব প্রোফাইল থাকবে, আপনারা সবাই যদি 3 মাস 3 ঘন্টা করে 900 ঘন্টা মূল্যবান সময় এটার পিছনে ব্যয় করতে পারেন, হ্যাঁ ইনকামটা বলতেছি পারে। এই যে অ্যাডটা আসলো, এখন একটা লোক ভুলে আসিয়া এই অ্যাডে ক্লিক দিল, ঠিক আছে? আপনি এখানে 1 ক্লিক দিবেন আর আমার এর সাথে টাকা যোগ হবে, তবে এইখান থেকে দেওয়ার দরকার নেই, কারণ আমার বর্তমান সময় এক লোকেশনে আছে, এটা গুগল ট্র্যাক করবে, কারণ আমি যে ইন্টারনেট ইউজ করছি আপনিও সেই ইন্টারনেট ইউজ করতেছেন, এটা দিলে আমার লাভও হবে না লসও হবে না, তবে লসের ভাগটাই বেশি। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু বাংলাদেশ, আমরা বাংলাদেশি ওয়েবসাইট চালাইলেও আমার সাইডে কিন্তু বাংলা কন্টেন্ট নাই কোনো, আছে কি? দেখেন আমার নিচে আমার নামটাও নাই, নামটা দিছি লাস্টে, এখন সাইট প্রতিষ্ঠিত হয়েছে নামটা দিয়ে দিছি, কিন্তু এই সাইটটা কিন্তু ইউএসএ কান্ট্রিতে মার্কেটিং করতে হবে। আপনার টার্গেট বললেন না, টার্গেট ফিক্সড করতে হবে, আপনার প্রোডাক্ট কি, এটা কারা খায়। বাংলাদেশের মানুষ তো বালি যাওয়ার টাকাই নেই, কয়জন যাবে? যাইতে পারে এমপি, যারা মন্ত্রী মিনিস্টার অনেক টাকার মালিক, ঠিক আছে, তারা যাবে। এই দেখেন আমার এখানে কন্টেন্ট আছে, এই যে অ্যাড শো করতেছি, ঠিক আছে? এই যে দেখেন এই অ্যাডটা ক্লিক দিলে দেখুন আপনি আমার সাইট হচ্ছে ট্রাভেল নিয়ে, তার মানে হোটেল আর ট্রাভেল কিন্তু রিলেটেড, তাই কি না? আপনি যদি ট্যুরে যান আপনার হোটেল জানতে হবে, কারণ তো আত্মীয়র বাড়ি থাকা স্বাভাবিক না, তাহলে হোটেলে থাকবেন, তাহলে হোটেলের চিন্তা হচ্ছে না, হোটেলের অ্যাড দিচ্ছে। এইখানে দেখেন আবার খেয়াল করেন, এই যে ক্রস চিহ্ন দিলে অ্যাডস বাই গুগল দেখাবে, অ্যাডস বাই গুগল। এখন এই গুগল অ্যাডটা দিচ্ছে, যেটা বললে আমার মার্কেটিং পলিসি, আমার একটা দোকান আছে, আমার কোনো পণ্য নাই, গুগলের কাছে পণ্য আছে, বিক্রেতা নাই, সে কি করে, আমরা এখন নক করি, স্যার
আই হ্যাভ এ দোকান, মনে করেন বাংলায় আই হ্যাভ এ দোকান, আমি পণ্য চাই, তখন তারা কি করে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আপনার দোকানটাকে ভিউ করে যে আপনি একটা শোরুম দিবেন, এই জায়গা হবে না ভাই, এতটুকু জায়গাটা শোরুম হয়, এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন আছে 15 থেকে 16টা। সেই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে আপনার কন্টেন্ট ইউনিক কিনে আপনার প্রতিষ্ঠানের লোকেশন, নিজস্ব জায়গা জমি কিনে সব ভিউ করে তারপর আপনাকে শোরুমের পারমিশন দিবে, অর্থাৎ আপনি অ্যাড শো করবেন। অ্যাড শো করার পারমিশন দিলাম, যখন ভিজিটর আসে আপনি এখানে অ্যাডে ক্লিক দিবে, তখন আপনার ইনকাম। এখন আবার একটা কাহিনী আছে, এই সাইডে তো ভিজিটর এমনি এমনি আসে না। আমার সাইটের র্যাঙ্ক দেখেন, আমার সাইটে যখন খুলছি বাংলাদেশের মধ্যে 20,000 র্যাঙ্ক ছিল, এটা আমার গত বছরের জুনে খোলা এই ওয়েবসাইটটা। এখন আমাদের বিডি র্যাঙ্ক হচ্ছে 5,119, তাহলে আরো আমার উপরে 5,118 জন ওয়েবসাইট আছে এই রিলেটেড। আর ওয়ার্ল্ডের ভিতর র্যাঙ্ক হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, উপরেটা বাদ দেন, ওটা আমার কাছে নাই। তাহলে এখানেই লক্ষ হয়ে গেছে, তাহলে 1,81,499, আর এখানে হবে 11 লক্ষ নাকি, তা যাই যদি হয়। এখন দেখেন এখানে আমার বিডি র্যাঙ্ক হচ্ছে 5,019, ছিল 20,000 র্যাঙ্ক, 20,000 থেকে আমি 5,000 আসছি, কমছে কিনা? হ্যাঁ, এইরকম। এখন তো 1 বছর হয় নাই, জুন টু জুন হলে 1 বছর হবে। যদি তাই হয়, আমার ইনকাম এখানে দেখেন এই মাসেই মনে করেন $12 এদিক আছে, এই 16 যাবে আর এই 11 যাবে, 40 কিন্তু তার অলরেডি হয়ে গেছে। যদি পার ডে আপনি ঘরে বসে $5 ইনকাম করতে পারেন, 400 টাকার কামলা আপনি লাগে ভাই, মাসে 12,000, ঘরে বসবেন। প্রতিদিন যদি আপনি একটা রবি সিম চালান, আপনার ইন্টারনেট বিল আসবে 29 টাকা। দোকানদার তো 29 না 30-এ নেয়, 30 গুণন 30, 900 টাকার ইন্টারনেট বিল, ঠিক আছে? কিন্তু এই যে কাজটা করতেছেন, আপনার কোনো সময়ের কোনো শিডিউল নাই যে আপনার 10টায় আসতে হবে 5টায় যেতে হবে, এমন কোনো শিডিউল নাই, ঠিক আছে? আমরা গ্রাফিক ডিজাইন চাইলেও শিখাইতে পারতাম, কিন্তু গ্রাফিক ডিজাইনে অনেক কম্পিটিশন আছে, সবার বুদ্ধি একরকম হয় না। কিন্তু এখানে আপনার বাংলা কন্টেন্ট, আমি আপনার সাইট কিন্তু বাংলা হতে পারে, আমার আরেকটা সাইট আছে সেটাও দেখেন, আমাদের সবার এখানে বাড়ি কাউনিও বোঝা যায়। এই দেখুন কাউনিয়া নিউজ 24, এটাও আমার সাইট, এটাতে আমি অ্যাপ্লাই করবো আপনাদের চোখের সামনে, এটা তো টাকা আসবে। নতুন সাইট বানাইছি জানুয়ারির 2 তারিখ, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা জিনিস শিখবো, নিজের একটা ওয়েবসাইট থাকবে, সব থেকে বড় পরিচয় এটা ওয়েবসাইটের মালিক আমি, সগর্বে বলতে পারবো। ইনকাম হবে কি হবে না পরে, আগে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? শেখার পরে আপনি ইনকাম করতে পারবেন। যেখানে বলছিলাম ইউ হ্যাভ টু লার্ন, ঠিক আছে? দেখেন লার্নের ভিতরে কিন্তু আর্ন আছে ভাই, এই যে এল বাদ দেন, দেখেন EARN আছে কি? আগে লার্ন করতে হবে, আগে লার্ন তারপর আর্ন। কিন্তু আমরা সবাই চিন্তা করি কেমন জানেন, কোন শ্রম দিব না কিন্তু কোটি টাকা কামাই করবো, তাহলে চুরি ছাড়া তো উপায় নেই, তাহলে কিন্তু চুরি ছাড়া উপায় নেই। চুরি হচ্ছে সব থেকে ইনকাম করার, মানুষের ঘরের জিনিস নিজের কাছে নিয়ে আসবেন, ওটা তো শ্রম ব্যয় করতে হবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আর কোনো কারো জানার আছে কোনো বিষয়, কোনো প্রফিস কিভাবে টাকা তুলবেন, টাকা তোলা কোনো ঝামেলা না, ডাচ বাংলা ব্যাংকের কার্ড থাকবে, আমি স্মার্ট লোক, টাকার পকেটে রাখবো না, কার্ডেই রাখবো, ঠিক আছে? কার্ড ঢুকাবেন, টাকা বেরোবে, মজায় মজা। প্রথমে যেদিন $1 কামাবেন না সেদিন দেখবেন কি খুশিটা লাগে। ইনকাম ছোট কিন্তু বুঝবেন যে আমি একটা ডলার কামাই করছি, মানে যেখানে বাংলাদেশে আমি লোকে কাজ করে টাকা দেয় নাই, সেখানে আমি $1 ইনকাম করতে পারছি। লার্ন এবং আর্ন বললেন না, তাহলে তো লার্নে আছি, আর্নের জন্য আবার অ্যাকাউন্ট বা কিভাবে, হ্যাঁ আর কোন এগুলা না আমার দরকার নেই, আগে লার্নটা শিখে তারপরে এই তো কইলেন, সেজন্য বললেন 3 মাস আপনি কোনো আর্নের চিন্তা করিয়েন না, ডাচ বাংলা কিভাবে পেমেন্ট, হ্যাঁ এটা কোনো ব্যাপার না। এখন একটা জিনিস দেখেন, আমাদের সমস্যাটা কোথায়, আমরা ভাই প্রপার জিনিসটা জানি না, এগুলো ট্রেনিং করতে হয়, ঘরে বসে ইউটিউব খুঁজবেন না, হাজার হাজার টিউটোরিয়াল আছে, কিন্তু আমাদের দেখার সময় নেই, ঠিক আছে? একটা ছবি শুরু হলে 3 ঘন্টা একটা পাবলিক চোখ এ মনে করবে না, ছবিটা কিন্তু হুবহু দেখবে, ডায়লগ শুনে বলবে দিবেন, ভালো ডায়লগ মনে রাখবে না। আমরা সবসময় কোনো জিনিস দেখি, ভালোটা শিখি না, ঠিক আছে? আমাদের মতো ছেলে মেয়ে শুধু নায়কটাকে সিনটা মনে রাখে, মাঝে যে ছবিটা কিন্তু ভোকাল থাকে, মূল একটা যে আপনার সারমর্ম থাকে, আমরা ওটা ছবির কোনো খেয়াল করি না, শুধু দেখি নায়কটা সুন্দর আর মারপিট ছুটে ঢুসুম ঢাসুম এনাফ, এটা দিয়ে আমরা দেখি সবাই। এই জন্য যাই খাবেন ভালো করে খাইতে হবে,
এখন একটা জিনিস দেখবেন, আমি যদি না জানি সেই ক্ষেত্রে আলাদা, আমি আমার তরফ থেকে যতটুকু পারবো আপনাদের 100% ভালো জিনিস শেখাবো। এখন একটা জিনিস দেখেন, আমি যদি 80% বলি আর 20 আপনার পূরণ করে দিতে হবে। আপনার যদি বেসিক লেভেল জানা থাকে, অ্যাডভান্স কোনো ব্যাপার না, তখন আপনি আপনার জায়গা থেকেই বুঝবেন আপনার কি দরকার আর আমার কি শেখা দরকার। একটা জিনিস দেখবেন, আমাদের লাইফে প্রথম জিনিস হচ্ছে এডুকেশন, ঠিক আছে, এটা শিক্ষা, এডুকেশন আমরা সবাই শিখতেছি। তারপর এদিক আসতেছে লাভ, আর এদিক হচ্ছে ম্যারেজ, আর এখানে আসতেছে কেরিয়ার। এখন দেখেন, যাদের জীবন এটা এলোমেলো হয়েছে তারা এলোমেলো করে গেছে। এখন কারো আগে কেরিয়ার নাই, ঠিক আছে, এটা বাদ দিছে, মানে এই আইটেমটা ক্লোজ, এটা উপরে উঠে গেছে। তাহলে কি এডুকেশনের পরে লাভ এসে গেছে, তাহলে কি সিরিয়াল তো এখন ম্যারেজ আসবে। এখন যখন ম্যারেজ আসছে তারপর কিন্তু কেরিয়ার সম্ভব না, কারণ আপনি 2 in 1 হয়ে গেছেন ভাই, 2 in 1 হয়ে গেছেন। দেখেন দুটো লোকের দায়িত্ব একা নিতে হয়। কেন? স্বামী প্লাস স্ত্রী আর মাঝে আরেকজন তো আসে মিডিয়াম, কেন মুখ যত পারে খাদ্য তত পারে, মানে বিয়ে দিলে তো মুখ বাড়বে, তাই কি না? তাহলে এই জন্য এডুকেশন মানে শিখতে হবে, লার্নিং পিরিয়ডে আপনার লার্নার সময় শিখতে হবে। এখন একটা জিনিস আছে, লার্নিং করার সময় ভাবা যাবে না মুখ বড় আর আমি ছোট, এটা হবে না, ঠিক আছে? আপনাকে শিখতে গেলে প্রথমত শ্যাবলা হতে হবে, ঠিক আছে? কে কি বললো এই বয়সে তুই শিখতে শিখবে, তোর দ্বারা হবে না। আমাদের গ্রামের একটাই সমস্যা কি জানেন, আমরা ভালো করতে গেলে তোর মতো হাজার হাজার লোক ট্রাই করছে, তারা পারে নাই, অতএব তুইও পারবি না। কিন্তু আপনি যখন সাকসেস হবেন, বন্ধু হতে ছিলেন রে তুই জানিস না আমার মানে, তখন সবাই মজা নিবে। কিন্তু আপনি যে রাস্তাটা হাঁটলেন, হাঁটার সময় হাজার জন লোক পা টানে দিবে, হাত ধরবে, বোকা পারবে তুই, কি হয়েছে চল অন্য মার যাই। এই যে এতগুলো বাধা বিপত্তি পাড়ায় সামনের দিক যাইতে পারবেন, সেদিনই আপনি সাকসেস। আমি এই জিনিস শিখছি, আমার এক বড় ভাই মেসে থাকি, আমার প্রত্যেকদিন খাটায়। আমার কিন্তু কি জানেন, আমি ঢাকায় যখন গেছি ডিপ্লোমা শেষ করে, চাকরি বাকরি নাই, এমন বেকার হয়ে গেলাম, চাকরি পাচ্ছি না। বড় ভাই আমার দায়িত্ব নিল, তুই 3 মাস থাকবি, তোর কোনো টাকা টেন নাই, ঠিকই কথা, খাওয়াই দাওয়াই পড়াই এটা যাবো নিয়ে যায়, কিন্তু কোনোদিন টাকা দেয় না। আর আমার প্রতিদিন বলে একটা ব্লগ লিখ, এরকম কন্টেন্টার দেখতো কি নামে আছে, আমি খুঁজি 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 রাখি দেই, এসে লিখে। এখন প্রতিদিন দেখি আর টাকা ইনকাম করে, আমাকে আর কয় না যে কিভাবে টাকা ইনকাম করে। তারপর আমার ওই যে ওর থেকে বেসিক আইডিয়া নলেজ শেখা, ওখানে আমার লস হোক কিন্তু আমি মনে করি ওটাই আমার লাভ হয়েছে। ওই যে আমাকে এভাবে শেখাইছে, ধরে ধরে বসি বসি রুমের দরজায় থুয়ে দেয়। আমি প্রথম মনে ঢাকা গেছি, যাওয়ার সময় বের হয় দরজাটা লাগাই দেয়, এটা বাতাস সমস্যা। এখন এখানে 8-9 ঘন্টা বসে থাকা লাগে, আসে না, রুমে থাকি, কতক্ষণ বসে থাকি, ল্যাপটপে দেখি দেখি দেখি, দেখতে দেখতে কম্পিটিশনের ভালোবাসা হয়। এখন কম্পিউটারে 10 ঘন্টা কেন 12 ঘন্টা দিবেন বসে থাকবেন, কোনো অনিচ্ছা নাই, কোনো বিরক্তিও আসে না। আপনি এখন কাজ করতে চাচ্ছেন না, আপনারা 2 ঘন্টা এসে বসে থাকবেন, 15 মিনিট থাকলে মনটা চটকি করে গান দেখো, আর যখন একটা গান ছাড়বেন, এখন গানের মানে একটা ভালো কলি বাজতেছে, আপনি পুশ করে ভিডিওটা দেখি। এইভাবে আমরা সবাই ডিমোটিভেট হয়ে যাই। কাজের সময় কাজ করতে হবে, অর্থাৎ গান দেখার সময় গান দেখেন, সমস্যা নেই, গানটা দেখে নিয়ে কাজ ধরেন। একসাথে কাজ দেখে গান করে ইউটিউব ভিডিও দেখতেছে, একটা হচ্ছে, ঠিক আছে? বললাম কি লাইফে প্রথম ইনকাম ছিল $3, এই $3 থেকে শুরু। এখন প্রতি মাসে আমার কাছে আমার 2টা সাইড আছে, আরেকটা সাইড দেখাবো আরেকদিন, ওটা খুব সিক্রেট বিষয়, ওটা আমি কাউকে দেখাই না। ওইটা থেকে আমার পার মান্থ ইনকাম 30+, ওটা কোনো কাজ করতে হয় না। একটা সাইডে আপনি 1 বছর কাজ করবেন, তারপর দেখবেন যে পরের থেকে এমনি এমনি ইনকাম আসবে। অর্থাৎ গাছটা যখন স্ট্রং হয়ে যাবে, ছাগল গরু মানুষ কিচ্ছু করতে পারবে না, তখন ফল এমনিতেই আসবে। কিন্তু ওই লেভেলটা ধরে থাকতে হবে ভাই, এর মাঝে বাধা আছে, ছাগল একদিন থাকবে, গরু 2 দিন থাকবে, মানুষ অত্যাচার করবে, ঠিক আছে? আর এগুলি এতক্ষণ যা কথা বললাম সব সত্যি কথা। টাকা কিন্তু ইনকাম হয় ভাই, মানুষ করি করি খাচ্ছে, আমিও বাঁচিয়েছি ইনকাম করি, ঠিক আছে? একটা জিনিস দেখবেন, এই যে আপনাকে এই কথাগুলো লোক বলবো, লোকে বলিয়ে ওর কিন্তু কোনো স্বার্থ নাই, ওর স্বার্থ আপনার উন্নতি সে চায় না, সে চায় এই আমার থাকবে, আমি এরকম ঘুরবো, আমার কমান্ড মানবে, এটাই চায় মানুষ। আপনি লিড দিবেন এটা মানুষ দেখতে চায় না। আর আমরা যখন একটা ব্লগ বানাবো, নিজস্ব একটা এন্টারপ্রেনার, আমরা উদ্যোক্তা হবো, আমি একটা ব্লগের মালিক, আমি অমুক সম্বন্ধে লিখতেছি, আর এখানে প্রচুর খাটাখাটি করবো, আর মার্কেটিং করবো, কিভাবে ভিজিটর আনতে হয়, বন্ধুকে বলতে আমার ওয়েবসাইট আছে একটু দেখ না,
ও দেখবে, ও একদিন দেখলে আরেকদিন অর্ডার করেছে, আরেকদিন দেখবে, এইভাবে দেখতে দেখতে একদিন 1 থেকে 100, তারপর 1000, 2000, 3000, দেখবেন লক্ষ পার হয়ে গেছে ভিজিটর। আর যত ভিজিটর তত টাকা, যত ভিজিটর তত টাকা। 200 জন ভিজিটর আসলে 5 জন লোক কিন্তু অ্যাডে ক্লিক করা স্বাভাবিক। আর একটা অ্যাড ক্লিক যদি 50 টাকা কামাই হয়, 5টা অ্যাডে 250 টাকা। খুব কম চিন্তা করেন। আমি তো বাংলাদেশি লোক, আমাদের সিপিসি অনেক কম, আমাদের সিপিসি অনেক কম। সিপিসি বলতে কি বোঝায়? ক্লিক পার কস্ট। আচ্ছা ওই আবই হইল কস্ট পার ক্লিক, মানে ওই লাউ আর কদু যাই বলেন ঘুরে উঠে একটাকেই যাচ্ছে, ক্লিক পার কস্ট। তারপর একটা হচ্ছে কিওয়ার্ড, আমরা একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা একটা ব্লগ বানাবো, সেই ব্লগটা কোন টাইপের হবে সেটা আমরা জানবো, শেষ করব, ঠিক আছে? একটু ভালো কথা বলি, শেষ করে দেই। ব্লগটা বানাবো, এটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে, আমি কোনটা নিয়ে কাজ করলে মানুষ ওটার কাছাকাছি যায়। যেমন ধরেন বিডি জবস, সোজা এটা ধরি, বিডি জবস। এই দেখো বিডি জব লিখে সার্চ করি নাই, দেখেন জবস ইন নিয়ার ঢাকা, বুঝলেন? হ্যাঁ কথা বলেন, সমস্যা নেই, আমার পারমিশন নিতে হবে। এই দেখেন বিডি জবস আছে না, দেখেন বিডি জবস লিমিটেড বাংলাদেশ ল্যান্ডিং জব সাইট আছে কি নাই? তাহলে আমাকে রিলেটেড কিওয়ার্ড করতে হবে, কোনটা সাইটে অনেক বেশি। এখন একটা জিনিস দেখেন, যখন আপনি ব্লগটা বাংলায় খুলবেন ইনকাম তখন কমে যাবে। কারণ কি, বাংলার ব্লগ শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আপনি সীমাবদ্ধ নেন। হ্যাঁ, আর সর্বোচ্চ ইন্ডিয়ার কিছু লোক দেখতে পারে, কলকাতার লোকগুলো বাংলা বুঝে। কিন্তু আপনি যখন ইংলিশে ব্লগ খুলবেন তখন আর কারো জন্য বাধ্যবাধকতা নাই, কারণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশ হচ্ছে কি বিশ্ববাসীর ভাষা, তাহলে বিশ্ববাসীর ভাষা আমি ইউজ করলে সবাই দেখতে পারতেছে। এখন আপনি একটা জিনিস বলতে, ভাই আমি তো ইংলিশ পারি না, তাহলে এই ব্লগ লিখবো কিভাবে? এখানে কিছু সিস্টেম আছে। আমার ব্রাউজারটা খেয়াল করেন, আমার মেইন ব্রাউজার দেখাই, এত ফোন দেয়। হ্যালো ভাই, ওয়ালাইকুম আসসালাম। কম একটু ক্লাসে আসো তো পরে ফোন দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো এখন পরে ফোন দিব। এখন একটা জিনিস দেখেন, কি লিখেছিলেন? ও এই দেখেন আমার ব্রাউজারটা খেয়াল করেন, অনেকগুলো জিনিস আছে কিন্তু, আছে না? উপরটা দেখেন, এই যে উপরটা দেখেন, এই যে আমার পয়েন্টার দেখা যায় না, এগুলো হচ্ছে একটা কিওয়ার্ড টুলস, একটা এসইও টুলস বা প্লাগইন। আপনারা যারা এসইও লেভেলে কাজ করে তাদের ব্রাউজার দেখলে একটা মাথা ঘুরবে, এত জিনিস আমার এইটার ভিতরে দেখেন অনেকগুলো জিনিস ইনক্লুড করা আছে, এখান থেকে আমরা ওইখানে যাইতে পারি। তারপর অ্যানালিটিক্স আছে, অ্যাবাউট আস, জিমেইল, ইউটিউব, ম্যাপস, ইউটিউব, কন্টাক্ট আস, ইনস্টাগ্রাম, ঠিক আছে? এগুলো হচ্ছে কি স্যার? আপনার কোনো সমস্যা আছে জানার? কিছু বলেন, সমস্যা নাই, মানে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে না আমি সেখানে কি করব বা কোর্স শিখলে কি হবে, এমন কোনো প্রশ্ন? আপনার বাসা কোথায়? ও এইখানেই থাকেন আশপাশ? ও আচ্ছা, আমরা কাজ করবো কোন ওয়েবসাইটে এখন? আমরা কাজ করব দেখাচ্ছি। আমরা কাজ করব এখন সবাই ট্রাভেল পয়েন্ট 24 নিয়ে, ঠিক আছে? এখন আমাদের যেহেতু কারো ইনভেস্ট নাই, আমরা আগে ট্রায়াল নিব, 3 মান্থ আমরা ট্রায়াল করব। এই একটা ব্যবসা সবাই থিসিস চালাবো, এখান থেকে টাকা ইনকাম হবে, বুঝবো। এইখানে যদি 10 জনের হাতে টাকার ইনকাম আসে, তার মানে আপনার হাতে টাকার একটা আংশিক মুনাফা এখানে আসছে, তাই কি না? এখানে আসতে বললে আমাদের জানতে হবে। হ্যাঁ অবশ্যই। এইখানে যখন টাকাটা আনতে পারবেন আপনি, একটা জিনিস দেখেন, আপনি শিখলেন, শেখার পর কিন্তু ট্রাই করা কোনো ব্যাপার না, হয়তো বা কেউ যদি ভুল হবে সেক্ষেত্রে সাপোর্ট তো আমি আছি, ঠিক আছে? আর আমি একটা ফেসবুক গ্রুপ খুলে দিচ্ছি, সবাই আজকে এখানে অ্যাড হবেন। আমাদের সবার কথা হবে, কারো মোবাইলে টাকা নষ্ট করে কথা হবে না, ঠিক আছে? গ্রুপে ভাত খাচ্ছেন সমস্যা নেই, সবাই নিজেদের বন্ধু সুলভ আচরণ করবেন, কে বড় ভাই, কে ছোট ভাই, কে ট্রেনার, এমন কোনো নাই, সবাই হবো আমরা বন্ধু। এখন একটা জিনিস দেখেন, আপনি মেয়ে মানুষ, আপনার মনের ভিতরে কোনো ইগো রাখিয়েন না। ফার্স্ট অফ অল আপনাকে কোনো কিছু শিখতে হলে অনেস্ট হতে হবে, সৎ। যদি সৎ না হন ফ্রিল্যান্সিং শেখার দরকার নাই। আপনি অ্যামাজন মোবাইল নিয়ে পড়ে থাকেন, একটা প্রোডাক্ট দেন, ঠিক আছে,
মনে করেন একটা ভুড়ি কমার একটা জিনিস মানুষ নিবে না, আপনি বিক্রি করবেন ভাই, ভাই নেন ভাই, হ্যাঁ ভাই নেন, বিরক্ত করবো না ভাই, আমরা স্মার্ট ভাবে চিন্তা করব, হালাল ওয়েতে ইনকাম করব, ঠিক আছে। আমরা একটা বলি ঘটনা, মেয়ে মানুষ, আমার 2 বান্ধবী আছে, এই রংপুর পলিটেকনিক পড়ে, রিনা মনসুর নাম, সে এখন এই কলেজের ম্যাডাম। পরে তুমি পলিটেকনিক পড়ে, রংপুর পলিটেকনিক, আমরা যাই যেখানে করো, তার মাসিক ইনকাম 20,000 টাকা। একটা ফেসবুক পেজ, ফেসবুকে যে সার্চ দিবেন রিনাস কালেকশন, রিনাস কালেকশন লিখে সার্চ দিবেন, একটা পেজ থেকে একটা মেয়ে 20,000 টাকা ইনকাম করে। কোনো দরকার আছে ভাই চাকরি করার? ওর মতো সুখী কেউ আছে? একটা মেয়ে 20,000 টাকা ইনকাম করলে কি দরকার? আমি দেখাচ্ছি ফেসবুক। ইন্টারনেট খুব বেদনাদায়ক। এই যে প্রথমে পেজটা, এটা যদি দেখেন 2.4K লাইক, তার মানে কি 2,400 জন লাইক দিছে। তাহলে 2,400 জনের কাছে একটা পোস্ট গেলে ভাই একটা লোক তো কেনা স্বাভাবিক। একটা চিন্তা করেন, আপনি যদি মনে করেন আপনার 50টা হাঁস থাকে, যদি প্রত্যেকটা হাঁস দিনে 1 টাকা করে ডিম পারে, 50টা ডিমের মালিক আপনি, আর 10 টাকা করে হলে 500 টাকা। চিন্তাটা এইভাবে করবো আমরা, ঠিক আছে। এখন দেখেন, এটা গেল আর একটা আমার বান্ধবীর কাহিনী। এর সাথে প্রথমে আমি এই টপিক দেই, আমি কোন কোন সাইডে কাজ করছি। এই দেখেন মোড শপিং, ইন্ডিয়ান সব থেকে টপ লেভেলের সাইট, আমি এই সাইডে কাজ করি। এখান থেকে আমাকে প্রতি মাসে 8,000 টাকা পে করে, সম্মানই আমার 2 ঘন্টা সময়। আমার কাজ হচ্ছে কি, প্রতিদিন 50টা প্রোডাক্ট আপলোড করতে হয়, 50টা প্রোডাক্ট আপলোড করতে হয়, একটা কন্টেন্ট লিখতে হয়, একই প্রোডাক্ট 50টা ইমেজ। অর্থাৎ এই যে কলম বিভিন্ন কালার থাকে না, আমি কি কালার চেঞ্জ করি না, ওরা ইমেজ আমাকে সাপ্লাই দেয়, আমি শুধু ইমেজগুলো আমার মতো করে রিসাইজ করি, ওদের মনোগ্রামটা এখানে বসাই, প্রাইজ একটা বসাই, আর 50টা ইমেজ আপলোড করতে হয়, আর প্রত্যেকদিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করতে হয়। সেটা কিভাবে বানাই, আবার ভিডিও বানাই আমি, সেই ভিডিওটা বানাতে দিতে হয়। এই যে একটা সফটওয়্যার, এই যে দেখতেছেন না, মুভি এআই ভিডিও, এটা কিন্তু কেনা ভিডিও, সে আমাকে $50 দিয়ে ভিডিওটা কিনে দিছে। মানে এই সফটওয়্যারটা ইউজ করলে কি কোনো ক্রেডিট শো করে না। দেখুন অনেক সময় ভিডিও চলছে, এই সফটওয়্যারের নাম বের হয় যে এটা ইউজ বাই অমুক, কিন্তু এইটা শো করে না। আমরা ট্রায়াল টাকা দিয়ে কিনছি তো, ক্রেডিট কোনো নাই, আমাদের টাকা দিয়ে কিনছি, আমি কিভাবে আমি এইভাবে কাজ করতে হয়, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, আপনি এখানে শিখবেন, আমরা কিন্তু প্রতিদিন ভিডিও কন্টেন্ট দিব আপনার, যেমন আজকের ক্লাসটা